এই ছোট্ট বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। এখন সময় 9টা 33। আমরা আমাদের 7 নাম্বার লেকচারটা শুরু করতে যাচ্ছি। তো 7 নাম্বার লেকচার, সানগ্লাস দাও তো, চোখ ব্যথা করতেছে। আমাদের 6টা লেকচার শেষ হয়েছে এবং আমরা 6টা লেকচারে গত ক্লাসেও বলছি, আজকে আবারও বলতেছি যে আমাদের একটা পার্ট কিন্তু শেষ হয়ে গেছে। আর আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। একটু 2 মিনিট পরে দেই, সবাই আসো, তারপর দেখাচ্ছি তোমাদের সাথে। আজকে একজনের পরিচয় করাই দিব আরো ভালো করে। তোমরা অলরেডি তাকে চিনো। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু চোখে একটু ব্যথা, এজন্য সানগ্লাস পরে আসতে হয়েছে। ঠিক আছে, আর কিছু না। এ ওকে, এই সবাই চলে আসো, চলে আসো, ডাক দাও সবাই। আসছো সবাই, যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এই দেখো তোমাদের সামনে এখন কে এসতেছে, একটা ম্যাজিক দিব, একটা জাদু দিব, দেখবে একজন লোক চলে যাবে। এই যে, এই হলো যুবরাজ। আসসালামু আলাইকুম। তোমাদের যুবরাজ ভাইয়া, ও কিন্তু তোমাদের সিনিয়র। তো তোমাদের গ্রুপে যত সমস্যা, যত শিখার যত সমস্যা, সব যুবরাজকে জানাবা। অলরেডি আমরা আমাদের মেসেঞ্জার গ্রুপের লিঙ্কও তোমাদের দিয়ে দিছি। অলরেডি যুবরাজ তোমাদের জন্য কিন্তু একটা স্প্রেডশিট বানাই দিছে, যেখানে লেকচারগুলো পাবা, নোটগুলো পাবা, এক্সাম লিঙ্কগুলো পাবা, যে প্র্যাকটিস শিট থাকলে সেগুলো পেয়ে যাবা ওই এক স্প্রেডশিটে সব। আবার কিন্তু ও একটা ফেসবুক পোস্টেও দিছে স্প্রেডশিট। অনেকে আমাকে বলছো যে ভাই ফোনে ইউজ করা কঠিন, ঝামেলা হয়, এই জন্য কিন্তু একটা পোস্টের মাধ্যমে সবগুলো দেওয়া হচ্ছে। তো সব কিছু গুছাই রাখার দায়িত্ব কিন্তু যুবরাজের। ও কিন্তু আমার চাইতে বেশি তোমাদের হেল্প করতেছে, ঠিক আছে? আমি তো এই যে ক্লাস নিচ্ছি, চলে যাচ্ছি, কিন্তু যুবরাজ সব কিছু গুছাই দিচ্ছে তোমাদের। আর যে কোনো প্রবলেম আমাকে জানাইতে পারো, যুবরাজকে জানাইতে পারো, ঠিক আছে? খুবই ভালো ছিল যুবরাজ, ঠিক আছে? আজকের ক্লাস কি যুবরাজ নিবে নাকি আমি নিব? না স্যার, আপনি আমি নিব, আচ্ছা ঠিক এরপরে আছে কথা যুবরাজ। বলবেন। ওকে। তো আসো, আমাদের আজকে 7ম লেকচার। সবাইকে আসিসু রে, এ সবাই আসিসু। একজন বলতেছে কিছু নাকি দেখা যায় না, হাই হাই বলো কি? ওকে, আসো আমরা আমাদের পড়াশোনা শুরু করে দেই। অলরেডি কত বেজে গেছে? 35 মনে হয়, বেশি বেজে গেছে। হ্যাঁ, তো আজকে আমাদের লেকচার নাম্বার 7। এবং তুমি খেয়াল করো, আমি তোমাদেরকে আরেকবার একটু চ্যাপ্টার ম্যাপিংটা যদি দেখাই দেই। আমাদের গত ক্লাসে কিন্তু পার্ট 1 শেষ হয়ে গেছে। অ্যান্ড আমি তোমাদের বলছিলাম পার্ট 1-এর 6টা লেকচারকে মিলাই আমি তোমাদের একটা এক্সাম নিব। এবং এক্সামটার স্ট্রাকচারটা দেখো। এক্সাম হবে, আজকে হলো মঙ্গলবার, তোমাদের এই এক্সামটা হবে শুক্রবারে। শুক্রবার রাত, বা শুক্রবার তো কোনো ক্লাস থাকে না, না? ইবিআই কয়টায় ভাই? 10টায়। তাহলে রাত 9টায় এক্সামটা দেবে। রাত 9টায় তোমাদের এই এক্সামটা হবে। আমি পূর্ণাঙ্গ আরো ইয়ে করে দিব। এক্সামের স্ট্রাকচারটা যদি একটু বলি, এক্সামে টোটাল 50 এমসিকিউ থাকবে, তবে 50 এমসিকিউর মধ্যে 30 এমসিকিউ এগুলো হবে 1 মার্কের। হ্যাঁ, আর 20 এমসিকিউ এগুলো হবে পার এমসিকিউ 2 মার্ক। ঠিক আছে, তাহলে টোটাল কত হলো? 30 আর এখানে 40, 70 মার্ক হলো টোটাল। অ্যান্ড তোমাদের জন্য আরও আনন্দের নিউজ আছে একটা। সে আনন্দের নিউজটা কি? সেটা হলো যে নেগেটিভ মার্কিং থাকবে। ঠিক আছে, নেগেটিভ মার্কিং। নেগেটিভ মার্কিং কিভাবে হবে? 25% হলো নেগেটিভ যাবে যদি তুমি ভুল দাগাও। তার মানে যেটা 1 মার্কের, সেটা ভুল দাগাইলে -0.25। আর যেটা 2 মার্কের, সেটা যদি ভুল দাগাও তাহলে 0.5 মার্ক। আর এই 70 মার্কের মধ্যে যারা কম নাম্বার পাবা, তাদের চামড়া তুলে কিন্তু গরুকে খাওয়াই দিব। আর দেখো, এক্সামটা শুক্রবার দেওয়া হয়েছে, এর কারণ কি? কারণ হলো যারা দেরিতে জয়েন হইছো, তারা আজকে হলো মঙ্গলবার, তোমরা বুধবার পাবা, বৃহস্পতিবার পাবা। এই 2 দিন টানা ক্লাস করে শেষ করে ফেলতে পারবা চাইলে। সো এই 2 দিনে পার্ট 1টা শেষ করে ফেলো খুব ভালোভাবে, ঠিক আছে? তো আজকে আসো, আমাদের লেকচার নাম্বার 7-এ আমরা কি নিয়ে পড়বো?
লেকচার নাম্বার 7 হলো এই দুইটা টপিক, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ এবং তরঙ্গের ব্যবহার। আর লেকচার নাম্বার 8 হলো এই দুইটা পড়লে আমাদের কিন্তু 7, 8ও শেষ হয়ে যাবে। তার মানে দেখো আমাদের দুইটা পার্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে, মানে অধ্যায়ের 50%-এর বেশি শেষ হয়ে যাচ্ছে। অ্যান্ড আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলি, এই দুইটাকে মিলায়ে, যেহেতু এই দুইটা একই টাইপের পড়াশোনা বা আলোচনা, এই দুইটাকে মিলাই আমাদের একটা প্র্যাকটিস শিট হবে। তার মানে আজকের লেকচার শেষে তোমরা প্র্যাকটিস শিট পাবা না। প্র্যাকটিস শিট কবে পাবা? রবিবার ক্লাস শেষে তোমরা প্র্যাকটিস শিট পাবা পুরো পার্ট 2 এর উপর। আর পার্ট 1 পুরাটার উপর লাস্টের এইখানে এই যে দুইটা টপিক, কোয়ান্টাম সংখ্যা আর ইলেকট্রন বিন্যাস, এই দুইটার উপর একটা প্র্যাকটিস শিট তোমাদের জন্য আসবে। তবে অ্যাকচুয়ালি তোমাদের ক্লাসে যা পড়াইছি ওগুলা দিয়েই, নিউ কিছু এখানে আসার আর পসিবিলিটি নাই। যারা ডিটেলস নোট করছো তাদের নোট যথেষ্ট পরিমাণ এনাফ যে কোনো পরীক্ষা ভালো করার জন্য। তাইলে এবার আসো, পার্ট 1 গেল, পার্ট 2 নিয়ে কথা হইলো, আজকে লেকচার নিয়ে কথা বলি। 6 লেকচার শেষ, 7 নাম্বার লেকচার আজকে শুরু। লেকচার নাম্বার 7, তড়িৎ চৌম্বকীয় বর্ণালী বা তরঙ্গ ও এর ব্যবহার। ওকে, আসো আমরা আলোচনা শুরু করি। এতক্ষণ ছিল ইন্ট্রোডাকশন। সবাই কি ঠিকঠাক? ঠিকঠাক? খাতা কলম রেডি? রেডি? ওকে, আনন্দে একজন কান্না করতেছো না? থ্যাংক ইউ। নেগেটিভ মার্ক দেওয়াতে অনেকে আনন্দে কান্না করে দিছো। আসো আজকে আমরা আমাদের পড়া শুরু করি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। ফার্স্ট অফ অল, এই তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ জিনিসটা কি আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। এইখানে একটা ছবি দেয়া আছে, এই ছবিটা বুঝতে হইলে তোমার আসলে এই বাহ্যিক দৃষ্টিকে প্রসারিত করে কোনো লাভ নাই, অন্তর্দৃষ্টিকে একটু প্রসারিত করতে হবে। ব্যাপারটা কি, সবাই একটু তাকাও, এদিকে তাকাও। সাইডে তাকাচ্ছ কেন তুমি? সামনে দেখো। এই যে তরঙ্গটা তুমি একটু খেয়াল করো, এই তরঙ্গটা যাচ্ছে কিন্তু এক্স অক্ষ বরাবর। ধরে নাও এই বরাবর একটা তরঙ্গ যাচ্ছে, কোন দিকে? এই দিকে যাচ্ছে। এই তরঙ্গটা কি দ্বারা তৈরি তুমি একটু খেয়াল করো। এই তরঙ্গটা তৈরি হলো তড়িৎ এবং চুম্বক, এই দুইটার সমন্বয়ে তৈরি। এবং তুমি খেয়াল করো, এইখানে আমরা ওয়াই অক্ষ বরাবর ধরে নিছি ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড মানে হলো তড়িৎ ক্ষেত্র, তোমরা বাংলা পারো। আর জেড অক্ষ বরাবর আমরা ধরে নিছি ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড মানে হলো চৌম্বক ক্ষেত্র। এখন খেয়াল করো, এক্স অক্ষ বরাবর যে তরঙ্গটা যাবে, সেই তরঙ্গটা তৈরি হওয়ার জন্য ওয়াই অক্ষ বরাবর একটা তরঙ্গ আছে। এই যে দেখো, এই তরঙ্গটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর। এই যে আমি এখন যেটা দেখাচ্ছি, এটা কোন অক্ষ? ওয়াই অক্ষ বরাবর। সেটাকে আমরা নাম দিছি ইলেকট্রিক ফিল্ড। এবং ম্যাগনেটিক ফিল্ড, এটা হলো জেড অক্ষ বরাবর। জেড অক্ষটা কোন দিকে? এটা হলো যে এই দিক থেকে ক্যামেরার দিকে, মানে তোমাদের দিকে। এই যে দেখো, এটা হলো জেড অক্ষ। হ্যাঁ, এই যে এইভাবে চলতেছে আরেকটা, এই যে। তার মানে খেয়াল করো, আমাদের একটা আছে এক্স অক্ষ বরাবর, আরেকটা আছে জেড অক্ষ বরাবর। এই দুইটা যদি কম্বাইন্ডলি একসাথে যদি চলা শুরু করে, দেখো কেমন হবে। এই, হ্যাঁ, নোরা ফাতেহির চাইতে কিন্তু এটা বেশি স্পেশাল ড্যান্স। হ্যাঁ, সাকিব ভাই এনে বসে আছে, নোরা ফাতেহি নাকি ওনার ক্রাশ। এই নোরা ফাতেহির চাইতে দেখো এটা কিন্তু বেশি ভালো ড্যান্স। এই যে দুইটা এভাবে যখন যাবে, দুইটা মিলে একটা নতুন তরঙ্গ তৈরি হবে। সেই তরঙ্গটার নাম হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বাংলায় বলা হয় তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। আর খেয়াল করো, তুমি একটা নিছো ওয়াই অক্ষে, আরেকটা নিছো জেড অক্ষে, দুইটা মিলে যেই দিকে যাচ্ছে সেটা হলো এক্স অক্ষ। তার মানে প্রত্যেকটার উপর প্রত্যেকটা কিন্তু লম্ব আকারে থাকতেছে। প্রত্যেকের উপর প্রত্যেকে কি আকারে থাকতেছে? লম্ব আকারে থাকতেছে। এই কারণে এই ধরনের তরঙ্গগুলো একটু স্পেশাল তরঙ্গ। এখন তোমার মনে হইতে পারে, ভাই এই তড়িৎ চৌম্বকীয় তরঙ্গকে আমরা জীবনে দেখছি? অ্যান্সার হলো হ্যাঁ রে ভাই, আমরা এগুলাই আজীবন দেখি। এই যে লাইট থেকে যে তরঙ্গ বের হয়, এই যে সূর্যের আলো থেকে যে তরঙ্গ বের হয়, এক্স রে করার টাইমে যে তরঙ্গ বের হয়, এমআরআই এর সময় যে তরঙ্গ বের হয়, সব তরঙ্গই আসলে কি এই তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের মধ্যে পড়ে। তো এতক্ষণ আমি তোমাদেরকে যেটা পড়াইছি, এটা হলো শুধুমাত্র তোমাদের কনসেপ্ট বিল্ডিং এর জন্য। এবং তুমি যখন ফিজিক্সে যাবা, তোমার এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে প্রচুর পড়াশোনা আছে। একটু কনসেপ্ট কেমিস্ট্রিতে আমার ক্লিয়ার করার ছিল, একটুকু আমি ক্লিয়ার করছি। এটা পরীক্ষায় তোমাকে লিখতে হবে না। পরীক্ষায় তো তুমি আর এইভাবে নেচে নেচে দেখাইতে পারবা না যে এইভাবে এইভাবে যাচ্ছে, ঠিক আছে? পরীক্ষায় তুমি শুধু বলবা যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এটা যদি লম্ব হয়, আর কি বলে ম্যাগনেটিক ফিল্ডের ইলেকট্রিক ফিল্ড দুইটা লম্ব বরাবর যখন ক্রিয়া করবে, তাদের উপর লম্ব ডিরেকশনে আরেকটা তরঙ্গ তৈরি হবে, সেটার নাম হলো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। জাস্ট একটুকি।
হ্যাঁ, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। তোমাকে আসলে যেটা পড়তে হবে সেটা হলো তড়িৎচুম্বকীয় বিকিরণ বা তরঙ্গ বা বর্ণালীর কিছু বৈশিষ্ট্য থাকে। এই বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। প্রথম কথা বলছি কি, এটিতে তরঙ্গ ও কণা উভয় প্রকৃতি বিদ্যমান। তোমরা আমাকে প্রথমে কমেন্টে জানাবা, এই যে একটা তরঙ্গের মধ্যে বা একটা বর্ণালীর মধ্যে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম উভয় আছে, এইটা তোমরা কার নীতির মাধ্যমে সর্বপ্রথম জানতে পারছিলা? সর্বপ্রথম কার নীতিতে এই প্রথম লাইনটা জানতে পারছিল? এটা কিন্তু আমাদের জন্য নতুন নয়, এটা কেউ একজন আমাদেরকে শিখাইছিল। কে শিখাইছিল বলো? এ শাহেদ, শাহেদ নিজের টাকায়, নগদ টাকায় খরিদ করেছি এই চশমা, ঠিক আছে, ফার্মগেটের মোড় থেকে 120 টাকা দিয়ে। খুবই দামি চশমা। ভাবিকে আবার ডি ব্রগলি, জোস, জোস ডি ব্রগলি, এক্স্যাক্টলি। ডি ব্রগলি আমাদেরকে দেখাইছিল যে যেই কোনো কিছুর এনি পার্টিকেল অথবা এনি ওয়েভের দুইটা করে বৈশিষ্ট্য থাকে, একটা হলো তরঙ্গ আর একটা হলো কণা। তারপরে পয়েন্টটা আসো, ইহা কখনো কণাও কখনো তরঙ্গ রূপে কাজ করে, এটা সেম কথা। তারপর বলছে কি, সকল প্রকার তড়িৎচুম্বকীয় বিকিরণের প্রতিফলন হইতে পারে, প্রতিসরণ হইতে পারে। এটাও কিন্তু আমরা দেখছিলাম। কোথায় দেখছিলাম? আমরা যখন রাদারফোর্ড পড়ছিলাম তখন আমরা দেখছিলাম যে তড়িৎ চৌম্বকীয় বর্ণালী বা আলফা কণাকে যখন নিক্ষেপ করছিল ও কিন্তু এভাবে প্রতিফলিত হয়ে গেছে। তো এইগুলোও কি হইতে পারে? এই তড়িৎ চৌম্বকীয় বর্ণালী প্রতিফলিত হইতে পারে, প্রতিসরিত হইতে পারে। যেমন তুমি আলোর কথা চিন্তা করো, আলো, সূর্যের আলো কি হয়? প্রতিফলিত হয় যদি আয়নার উপর পড়ে, যদি স্বচ্ছ কিছুর উপর পড়ে তাহলে সে প্রতিসরিত হয়। এইগুলো হলো টোটাল সিস্টেম, ঠিক আছে। এরপর আসো, কণারূপে তড়িৎ চৌম্বকীয় বিকিরণের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির প্যাকেটের সমন্বয়ে গঠিত। শক্তির এই প্যাকেটগুলোকে কোয়ান্টা বা ফোটন বলে। এই জিনিসটা তোমরা অনেক বেশি পরিমাণে শিখবে আধুনিক পদার্থবিজ্ঞান নামের একটা অধ্যায় ফিজিক্সে, বাট আমি তোমাদেরকে একটা কনসেপ্ট দেই। ধরো এইটা হলো সূর্যের আলো, হ্যাঁ, এটা হলো কি সূর্যের আলো। সূর্যের আলো তরঙ্গ আকারে যায়, তোমরা জানো। এখন আমরা বলছি যেই কোনো কিছুর তরঙ্গ ধর্ম যেমন আছে তার কণা ধর্মও আছে। এখন কণা ধর্ম হইলে সে আসলে কণা আকারে কিভাবে থাকে? সেরকম ছোট 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 অসংখ্য প্যাকেট 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 আকারে থাকে। এই যে ছোট ছোট প্যাকেটগুলো, এই যে কণাগুলো, তারা কিন্তু এইভাবে প্রবাহিত হচ্ছে এবং এই প্রত্যেকটা কণার নাম হলো ফোটন। এবং তোমরা জেনে অবাক হবে যে ফোটনের ভর হলো 10⁻�0, মানে প্রোটনের ভর নাই বললেই চলে। এখানে সেটাই বলছে যে কণারূপে তড়িৎচুম্বকীয় বিকিরণের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির প্যাকেটের সমন্বয়ে গঠিত। এই প্যাকেটগুলোকে কোয়ান্টা বা ফোটন বলে। হ্যাঁ, কোয়ান্টা বা কি বলে? ফোটন বলে। তারপর বলছে এটির নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য থাকে, কম্পাঙ্ক থাকে, তরঙ্গ সংখ্যা আছে। বেশ ইউজুয়াল কথা, একটা তরঙ্গ হলে তো তার এগুলা থাকবেই, তরঙ্গ হলে তো এগুলা থাকবেই। এ কি এক বিপদে আছি আমি। চশমা দিলে এটাই তো পাওয়ার নাই, ভালো করে দেখি না। আবার যদি সাদাটা দেয় তাহলে চোখে ব্যথা করতেছে, কারণ চোখে ওই যে ইনফেকশন হয়ে গেছে। হ্যাঁ, দুইটা সমন্বয় আজকে ক্লাস নিতে হবে, কিছুক্ষণ সাদা কিছুক্ষণ কালা। ও, রঙিন চশমা শেষ। এগুলো একটু তোমরা লিখে ফেলো, এগুলো একটু লিখে ফেলো। এই ক্লাসে আর কোনো এক্সট্রা কমেন্ট করা যাবে না, এগুলো লিখে ফেলো। চশমা পড়ছি কেন? চশমা পড়ছি হলো কারণ চোখে ব্যথা করতেছে, ইনফেকশন হয়েছে মেবি, যে কনজাইটিভাইটিস বলে মেবি এটাকে। আচ্ছা, পরীক্ষা অ্যান্সার না দিলে কি নেগেটিভ মার্কিং হবে? না, অ্যান্সার না দিলে 0, তবে ভুল অ্যান্সার দিলে নেগেটিভ। শাহেদ, তোমার সামরা দুলে আমি মুরগিকে খাওয়াবো কিন্তু। তুমি খুবই দুষ্টু হয়ে গেছো, খুবই দুষ্টু হয়ে গেছো শাহেদ। ওকে, এবার একটু খেয়াল করো তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের কিছু রাশি। হ্যাঁ, আমাদের আজকের ক্লাসটা আমরা খুব বেশি লেন্দি করব না। হ্যাঁ, আজকের ক্লাসটা আমরা একটু আগেই ছেড়ে দিব যত তাড়াতাড়ি পারি, কারণ চোখে অলরেডি ব্যথা করতেছে খুব।
তো আসো আমরা এই কিছু রাশি একটু শিখি। রাশিগুলো কি কি? ধরো এটা হলো একটা তরঙ্গ, হ্যাঁ, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। না, তরঙ্গটা আমার মতো কিউট হয় না, এই আরো জোস করে রাখতে হবে। এই যে এটা হলো একটা তরঙ্গ যাচ্ছে, হ্যাঁ, রাসেল ভাইপারের মতো দেখা যাচ্ছে না? এখন এই যে তরঙ্গটা, এই তরঙ্গের কিছু রাশি, একটা তরঙ্গের কিছু রাশি আছে। কি কি রাশি আমি তোমাকে একটু দেখাই। এটার মাঝ বরাবর ধরো আমি একটা দাগ দিলাম, এটা হলো জাস্ট একটা এক্সিস, একটা দাগ দিলাম তোমাদেরকে বোঝানোর জন্য। তোমরা কি জানো এই দাগ থেকে, মিডল পয়েন্ট থেকে সর্বোচ্চ পরিমাণ যে দূরত্ব, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? তোমরা 9-10 কিন্তু এটা পড়ছো। এইটাকে বলা হয় অ্যাকচুয়ালি বিস্তার। এটাকে কি বলে? বিস্তার, যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। বিস্তার এ দ্বারা প্রকাশ করা হয়। প্রত্যেকটা বিস্তার আসলে সেম, সর্বোচ্চ দূরত্ব। আচ্ছা তোমরা কি বলতে পারবা এই যে একটা চূড়া, এই চূড়া থেকে আরেকটা চূড়ার যে দূরত্ব, একটা চূড়া থেকে আরেকটা চূড়ার যে দূরত্ব, সেটাকে কি বলে? তোমরা অনেকেই জানো যে ভাইয়া সেটাকে বলা হয় ল্যামডা, বা ল্যামডাকে বাংলায় বলে কি? তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য বলা হয় এটাকে ল্যামডা। আচ্ছা এখন আরেকটা জিনিস একটু খেয়াল করো। তোমাকে যদি চূড়া থেকে চূড়া বলে তুমি চিনো, কিন্তু তোমাকে যদি কেউ হুট করে বলে যে এইখান থেকে একটা তরঙ্গ দৈর্ঘ্য কোন পর্যন্ত নিলে সেম হবে, মানে এখান থেকে এক তরঙ্গ দৈর্ঘ্য কোন পর্যন্ত হবে, তখন তুমি কিভাবে বের করবা? তখন বের করার সিস্টেমটা দেখো খুবই ইজি। তুমি এই কণার বা এই অবস্থার দশা বের করবা। দশা, দশা মানে কি? দশা মানে হলো ও কি করতেছে। দশা মানে ও কি করতেছে। তুমি বললে যে ভাই ও কিছু করতেছে না, ও হলো নিচ থেকে উপরের দিকে উঠতেছে, তাহলে তুমি কি বলছো? ও নিচ থেকে উপরে উঠতেছে। ওকে, এটা হলো তাইলে ও দশা। এটাকে আমরা কি বলবো? এটাকেই বলবো দশা। ওর নিচ থেকে উপরে উঠতেছে। এবার এই কণা থেকে সেম দশার আরেকটা কণা পর্যন্ত দূরত্বটাই হবে তরঙ্গ দৈর্ঘ্য। এখন আরেকটা কণা তুমি কই পাবা? তুমি আসলা দেখলে যে এটাও তো নিচ থেকে উপরের দিকে উঠতেছে, কিন্তু এটা আবার দেখো এই রেখার কিন্তু উপরে আছে, তাইলে এই কণার দশা আর এই কণার দশা কিন্তু সেম না। তুমি এখানে এসে এখানে চেক করলা, বললাম যে না দেখো এটা তো হবেই না। কেন হবে না? কারণ এটা চূড়ায় আছে, এটা উপর থেকে নিচে নামতেছে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে, নিচে 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 নিচে, এই যে নিচ থেকে উপরে উঠতেছে। এই পয়েন্ট আর এই পয়েন্টের দেখো দশা একদম সেম, তারা একই কাজ করতেছে, তারা দুইজনের নিচ থেকে উপরে উঠতেছে। তখন তুমি বলবা এই দুইজনের মধ্যে যে দূরত্ব আছে সেই দূরত্বটাই হলো কিন্তু ল্যামডা। উপরের এখান থেকে এখানে দূরত্ব যার, নিচে এখান থেকে এখানে দূরত্ব কিন্তু তা। তার মানে একটা ল্যামডা বের করার জন্য তুমি চূড়া থেকে চূড়ার দূরত্ব বের করতে পারো। তুমি যেই কোনো সমদশায় থাকা দুইটা কণা, এটার দশা যায় এটার দশাও তা, সমদশায় থাকা দুইটা কণার দূরত্ব বের করতে পারো। তাইলেই কিন্তু আমাদের বের হয়ে যাচ্ছে যে কি এই তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা আসলে কি। এবার আসো ভাইয়া, তুমি একটা রাশি মাত্র শিখলা যে তরঙ্গ দৈর্ঘ্য হলো ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য কি? ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়াল টু ল্যামডা। আচ্ছা, আরেকটা রাশি আছে, সেটার নাম হলো ফ্রিকুয়েন্সি। সেটার নাম কি? ফ্রিকুয়েন্সি, বা যেটাকে বাংলায় বলা হয় কম্পাঙ্ক। ফ্রিকুয়েন্সি বা কম্পাঙ্ক। ফ্রিকুয়েন্সি বা কি? কম্পাঙ্ক। এই ফ্রিকুয়েন্সি বা কম্পাঙ্ক কি ব্যাপারটা একটু খেয়াল করো। ধরো আমি তোমাকে 1 সেকেন্ড সময় দিলাম। কয় সেকেন্ড সময়? 1 সেকেন্ড। 1 সেকেন্ড সময় দিলাম। এই 1 সেকেন্ডে যতগুলা তরঙ্গ তৈরি করবে, 1 সেকেন্ডে যতগুলা তরঙ্গ তৈরি করবে সেটাই হলো ফ্রিকোয়েন্সি। ধরো আমি 1 সেকেন্ড দিলাম, কেউ একটা তরঙ্গ তৈরি করলো, সেটা হলো তার ফ্রিকোয়েন্সি। 1 সেকেন্ড দিলাম, 100টা তরঙ্গ তৈরি করলো, সেটাও তার ফ্রিকোয়েন্সি। তাইলে আমরা ফ্রিকোয়েন্সি বলবো 1 সেকেন্ড সময়ে যতগুলো তরঙ্গ দেয়। এখন এই ল্যামডার ফ্রিকোয়েন্সির কিন্তু একটা সম্পর্ক আছে। ল্যামডার ফ্রিকোয়েন্সির সম্পর্ক কি? ল্যামডার ফ্রিকোয়েন্সির সম্পর্ক হলো সি ইকুয়াল টু এফ ল্যামডা। হ্যাঁ, তাহলে হলো নিউ ল্যামডা। মেবি এটাই তোমরা পড়ছো না যে ভি ইকুয়াল টু এফ ল্যামডা। তো এখানে ভি এর জায়গায় আমরা লিখবো হলো সি। সি মানে আলোর বেগ, কারণ তরঙ্গগুলো আলোর বেগে চলে।
এই নিউকে লিখা হয় আসলে এটাই হলো ফ্রিকোয়েন্সি বা এটাই হলো কম্পাঙ্ক, আর ল্যামডা আসলে ল্যামডাই, ঠিক আছে। তাহলে সি ইকুয়াল টু নিউ ল্যামডা, বা এটাকে লেখা হয় ল্যামডা ইকুয়াল টু সি বাই নিউ, ল্যামডা ইকুয়াল টু সি বাই নিউ, যদি আমি ভুল না করি। হ্যাঁ, এই দুইটা হলো তরঙ্গ দৈর্ঘ্য আর ফ্রিকোয়েন্সির মধ্যে সম্পর্ক। এবার আসো ভাইয়া, আরেকটা জিনিস আছে তরঙ্গ সংখ্যা। আমি তোমাদের কমেন্ট একটু পরে পড়বো, সবার কমেন্ট একটু পরে পড়বো, আগে একটু দেখতে থাকো। তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা কি? তরঙ্গ সংখ্যা হলো একক দৈর্ঘ্যে, একক দৈর্ঘ্যে যতগুলো তরঙ্গ থাকে, হ্যাঁ, যতগুলো তরঙ্গ থাকে সেটাকে বলা হয় তরঙ্গ সংখ্যা। একক দৈর্ঘ্যে যতগুলো তরঙ্গ থাকে। যেমন দেখো, আমি যদি তোমাকে বলি যে এখান থেকে এখান হলো 1 সেন্টিমিটার, ধরে নাও 1 সেন্টিমিটার, যদিও এটা আরো অনেক বেশি বড়। 1 সেন্টিমিটার বাস্তবে একটু, বাট আমি তো একটু আঁকলে তোমরা দেখবে না, তাই বড় করে ধরো এটা 1 সেন্টিমিটার। এখানে ধরো এরকম ভাবে তরঙ্গ আছে। কয়টা তরঙ্গ আছে? 1 2 3 4, 4টা তরঙ্গ আছে। তুমি বলবা এখানে তরঙ্গ সংখ্যা হলো 4 পার সেন্টিমিটার। একক কি? পার সেন্টিমিটার, প্রতি সেন্টিমিটারে 4টা তরঙ্গ আছে। এবং তরঙ্গ সংখ্যাকে প্রকাশ করা হয় নিউ বার দিয়ে। কি দ্বারা প্রকাশ করা হয়? নিউ বার। এই যে নিউটা আছে, এই নিউ এর উপর একটা দাগ দিলে এটাকে বলা হয় নিউ বার, যেটা তরঙ্গ সংখ্যা বোঝায়। তো এটা হলো 4 পার সেন্টিমিটার। এখন যদি 10টা তরঙ্গ থাকতো তাহলে হয়তো 10 পার সেন্টিমিটার, এভাবে আসলে এগিয়ে যায়। আর নিউ বারের একটা সূত্র আছে, নিউ বার ইকুয়াল টু হলো 1 বাই ল্যামডা। নিউ বার ইকুয়াল টু কি ভাইয়া? 1 বাই ল্যামডা, ঠিক আছে। তারপরে আসো তরঙ্গের শক্তি। হ্যাঁ, তরঙ্গের শক্তি, তরঙ্গের শক্তি বের করার সূত্র আমরা আগেই শিখছি, যে ই ইকুয়াল টু এইচ নিউ অথবা এইচ সি বাই ল্যামডা। এইচ সি বাই ল্যামডা কই থেকে আনছি? ওই যে তুমি যদি এখানে নিউ ইকুয়াল টু লিখো সি বাই ল্যামডা এবং সেটাকে এখানে বসাই দাও, তাহলে এটাই চলে আসবে। এবং এইটার ম্যাথ কিন্তু আমরা আগেও বহুত করছি, তো প্যারা খাওয়ার কিছু নাই। এই যে কয়েকটা রাশি নিয়ে আমি তোমাদেরকে বললাম, কয়েকটা রাশি নিয়ে তোমাদেরকে বললাম, এই রাশিগুলো সবাই বুঝতে পারছো কিনা একটু বলো। এগুলো তোমাদের 9-10-এ ছিল, 9-10-এ কিন্তু ছিল। আমি তাও একবার তোমাদের দেখাই দিছি, ঠিক আছে। একজন বলতেছে এটা ফিজিক্স না কেমিস্ট্রি, এটা কেমিস্ট্রি কিন্তু একটু ফিজিক্সওয়ালা, ঠিক আছে। এগুলো তোমরা পারো, হ্যাঁ, তোমরা খুবই ভালো ছেলে, সহজ জিনিসগুলো তোমরা খুব সহজেই শিখে ফেলতে পারো, এটা খুবই ভালো লাগে আমার। হ্যাঁ, তাহলে আমরা এগুলো একটু শিখি। ম্যাম, এগুলো যখন তুমি শিখে যাবা, তোমাকে আমি চেক করার জন্য কিছু ম্যাথ দিব না? অবশ্যই দিব। দেখো, তড়িৎচুম্বক তরঙ্গের কিছু সূত্র। আচ্ছা, সূত্রগুলো আরেকবার একটু বলে দেই। সূত্র কি কি আছে? সূত্র আছে হলো, এই যে সূত্র আছে হলো সি ইকুয়াল টু নিউ ল্যামডা। তারপরে সূত্র কি আছে? সূত্র আছে নিউ বার ইকুয়াল টু 1 বাই ল্যামডা, এটা হলো আরেকটা সূত্র। এরপর সূত্র হলো ই ইকুয়াল টু এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা। এই কয়েকটা সূত্র যদি তুমি পারো, তাহলে তুমি মোটামুটি এখানের যতগুলো ম্যাথ আছে সেগুলো করতে পারবা, ঠিক আছে। আসো আমরা একটা ম্যাথ করি। তোমাকে বলছে কপার 2+, হ্যাঁ, এটা একটা আয়ন। আজকে যুবরাজের হেভি মাইর হবে। হ্যাঁ, আজকে রাজ ভাই আর আমি কিন্তু যুবরাজকে বাইন্ধে রাখছি, ক্লাস শেষে আজকে কঠিন মাইর হবে, ঠিক আছে। ওকে, তো দেখো, কপার 2+ আয়নের শিখা পরীক্ষায় নির্গত নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এই যে তরঙ্গ দৈর্ঘ্য, এটা হলো ল্যামডা দেয়া আছে। এই আলোক রশ্মির একটা ফোটনের শক্তি গণনা করো। ফোটনের শক্তি মানে এনার্জি গণনা করো। এবং এই ম্যাথগুলো আমরা আগেও করছি, এখন আমরা সেটা একটু করব, ঠিক আছে। তো খেয়াল করো, এনার্জি কেমনে বের করবা? এনার্জি ইকুয়াল টু এইচ নিউ। তো নিউ তো দেয়া নাই, দেয়া আছে ল্যামডা, তাহলে এইচ সি বাই ল্যামডা। এখন মান বসাও। এইচ মানে প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10⁻34। সি হলো আলোর বেগ, আলোর বেগ 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এখন দেখো, তুমি ল্যামডা আসলে কত বসাবা?
ল্যামডা যদি তুমি 440 বসাও তাইলে তোমার এখানে একদম লাইফ শেষ। 440 বসাইলে তো হবে না, কারণ তুমি উপরে যে এককটা বসাইছো মিটার পার সেকেন্ড, তাইলে তুমি নিচে তো ন্যানোমিটার বসাইতে পারবা না। এই ন্যানোমিটারকে আমরা মিটারে কনভার্ট করব। মিটারে কনভার্ট করতে হলে কি করতে হবে? 10⁻৯ দ্বারা গুণ করতে হবে। তাইলে 10⁻৯ করে দিলাম, ঠিক আছে। এবং অ্যান্সারটা আমাদের তাইলে কিসে চলে আসবে? অ্যান্সারটা আমাদের জুলে চলে আসবে। টোটাল অ্যান্সার কিসে? জুলে। ক্যালকুলেট করে বলো তো কত আসে ভাইয়ারা, ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে বলো কত আসে। কে এম সামি সবার আগে বলে দিছে 4.5 ইন্টু 10⁻19। আরো কয়েকজন করে একটু চেক করো তো। ফিজিক্সওয়ালা কেমিস্ট্রি আর কেমিস্ট্রিওয়ালা বায়োলজি। হ্যাঁ, এটা কিন্তু ট্রু। মাথায় রাখবা, কেমিস্ট্রি হলো অ্যাপ্লাইড ফিজিক্স, মানে ফিজিক্স যে রুলসগুলো অ্যাকচুয়ালি তোমাদেরকে শিখাই এগুলো অ্যাপ্লাই করা হয় কেমিস্ট্রিতে। আর কেমিস্ট্রি যে থিওরিগুলো ডেভেলপ করে, যা কিছু শিখাই, এগুলো অ্যাপ্লাই হয় কিন্তু আবার বায়োলজিতে, ঠিক আছে। তার মানে কেমিস্ট্রি ইজ দ্য অ্যাপ্লাইড ফিজিক্স আর বায়োলজি ইজ দ্য অ্যাপ্লাইড কেমিস্ট্রি। আর ম্যাথ কি? ম্যাথ হলো আসলে সবার কিং। হ্যাঁ, ম্যাথ হলো ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, যেটা দ্বারা তুমি পৃথিবীর যেই কোনো কিছু সমস্যার সমাধান করতে পারবা। তার মানে ম্যাথ হলো কিং। যদিও এটা আমরা সব জায়গায় বলবো না, আমরা সব জায়গায় বলবো কেমিস্ট্রি হলো একমাত্র মানে রয়্যাল সাবজেক্ট, ঠিক আছে। বাকিগুলোকে আমরা কখনোই স্বীকার করবো না, ঠিক আছে। এটা হলো আমাদের প্রতিজ্ঞা। হ্যাঁ, সাকিব স্যার, ওই যে আরেকজন। ওকে, এই কত আসছে ভাই বল রে? এই যে অনেকেই করছো, থ্যাংক ইউ। শুনো, আমাকে রাজ ভাই বলতেছে ফাহাদ স্যারকে জানাবে কিনা। এগুলো জানাই তো লাভ নাই, কেমিস্ট্রি তো কেমিস্ট্রি অন্য লেভেলে, ঠিক আছে। ওকে, ওকে, এটা সবার আশা করি হয়েছে। এবার আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। একজন ওয়েল্ডিং ম্যান। ওয়েল্ডিং ম্যান মানে কি? তোমরা যে ঝালাই করতে দেখছো না, রাস্তাঘাটে লোহা জোড়া দেয়, তাদেরকে বলা হয় ওয়েল্ডিং ম্যান। সুরক্ষিত কালো কাচের মধ্য দিয়ে ওয়েল্ডিং এর সময় 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের বেগুনি আলো দেখতে পায়। মানে তোমরা দেখবা ওনারা কিন্তু এইভাবে একটা গ্লাস দিয়ে, এই যে ধরো একটা গ্লাস, এটা দিয়ে কিন্তু এভাবে এভাবে কিন্তু ওয়েল্ডিং করে। তো ওই গ্লাসের মধ্য দিয়ে উনি যে আলোটা দেখে সেটা হলো 400 ন্যানোমিটার। তারপর বলছে একজন পথচারী ওই একই আলোর স্ফুলিঙ্গকে দেখতে পায় 700 ন্যানোমিটার। কেন? কারণ উনি কিন্তু একটা কাচের মধ্য দিয়ে দেখে, যেটা তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ করে দেয়, 400 করে দিছে। আর পথচারী কিন্তু দেখে কিভাবে? পথচারী কিন্তু কোনো প্রোটেকশন ছাড়াই দেখে, ডিরেক্ট সে দেখতেছে 700 ন্যানোমিটার। এখন বলছে তরঙ্গ বিশিষ্ট উজ্জ্বল আলো হিসেবে লাল আলো দেখে। এই দুই দৃশ্যমান আলোর শক্তির পার্থক্য নির্ণয় করো। শক্তির পার্থক্য বলতে তুমি চাইলে এটাকে বলতে পারো এনার্জি 1 এই তরঙ্গ দৈর্ঘ্যের জন্য, আর এটাকে বলতে পারো এনার্জি 2। আর শক্তির পার্থক্য মানে হলো ডেল ই। তুমি একটা থেকে আরেকটাকে বিয়োগ করে দিবা, তুমি E1 থেকে E2 কে বাদ দিয়ে দিবা, তাইলে শক্তির পার্থক্য বের হবে। তার মানে এই ম্যাথটাও তোমরা পারবা। E1 কেমনে বের করবা? hc/λ1। ওই যে এখানে যে তরঙ্গ দৈর্ঘ্য আছে 400 ন্যানোমিটার, এটাকে আমি λ1 ধরলাম, আর তার এনার্জিকে ধরলাম E1। তাইলে hc/λ1, আর এখানে কি হবে? hc/λ2। এখন আমি যদি hc কমন নেই, 1/λ1 মাইনাস 1/λ2। মানগুলা বসাই দাও, মানগুলা বসিয়ে আমাকে অ্যান্সার বলে দাও সবাই। হ্যাঁ, ক্লাস নেওয়া যাবে, এ ফাহাদ স্যারকে ডাক দিস না, মাইরে ফেলবে পরে।
রাজ ভাই বায়োলজি আগে কেমিস্ট্রি পড়ে না? ঠিক আছে, রাজ ভাইয়ের জন্য আজকে চকলেট এনেছিলাম কিন্তু দিব না। চকলেট আজকে আমি নিয়ে যাবো। আজকে চকলেট এজন্য ইয়েকে দিয়ে দিব, যুবরাজকে দিয়ে দিব। এই সবাই অ্যান্সারটা বলো আমাকে, কুইক। আমার তো ফার্স্ট ইয়ার শেষ, আমাদের সাথে কি লাস্টে ফার্স্ট ইয়ার নিয়ে একটু এক্সপিরিয়েন্স শেয়ার? হ্যাঁ অবশ্যই, যে ক্লাস শেষে আমরা তাহলে এটা নিয়ে আলোচনা করব। ওফ, কে এম সামি আবারও সবার আগে। সামি তুমি জোস। সামি আর নুসরাত জান, তোমাদের দুইজনের অ্যান্সার দুই রকম আসছে, কারটা সঠিক? কারটা সঠিক, আমি কারটা লিখবো, কার অ্যান্সারটা আমি নিব? দেখো HC 6.626 10 ইনভার্স 34 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ইন্টু 1 বাই ল্যামডা 1 ধরছি 400-কে, 400 ইন্টু 10 ইনভার্স 9, 700 ইন্টু 10 ইনভার্স 9 মিটারে নিয়ে যেতে হবে কিন্তু, ঠিক আছে? তারপর অ্যান্সার যেটা আসবে সেটাই ক্যালকুলেট করলে অ্যান্সার কত আসে ভাইয়া? সামি বলছে ওরটা, সামি খুবই কনফিডেন্ট, হ্যাঁ। এবং সলিনা চৌধুরী ওরটা এবং ইয়েটা মিলে গেছে, নাফিস, তালহা সাদ, ইসরা জাহান লাবিবা। হ্যাঁ, তোমাদের সবার অ্যান্সার একই এসে, সো আমি ওদের অ্যান্সারটা নিলাম। যাদের এটা হয় নাই তারা একটু চেক করো যে কেন হয় নাই। হ্যাঁ, কেন হয় নাই, কেন হয় নাই এটা একটু চেক করবা। ওকে, ঠিক আছে, ওকে। এই যারা এখনো স্যারকে ডাকতেছো তারা শুনে নাও, কেমিস্ট্রি সবার আগে, আবারও বলতেছি, ঠিক আছে? আজকে অফিসে স্যার নাই, সো আমি এখন নিরাপদ, ঠিক আছে? অফিসে স্যার থাকলে কিন্তু এতক্ষণে আমি শেষ। ওকে, অনেকে অ্যান্সার দিছো, থ্যাংক ইউ সবাই। একটু আচ্ছা, 10 ইনভার্স 28 আগে কেন আসে সবার? দেখো, এবার আমরা আরেকটা ম্যাথ করব। একটি লেজার রশ্মির ফোটনের শক্তি এত জুল পার মোল হলে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, ফোটনের ফ্রিকোয়েন্সি এবং ফোটনের তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। এটা এখন সবাই করো, সবাই, ইচ অ্যান্ড এভরি ওয়ান, সবাই করে আমাকে অ্যান্সার বলবো। আমি এটার জন্য তোমাদেরকে সময় দিচ্ছি, তবে এটা সবাই করতে হবে। এই টাইপের একটা ম্যাথ কিন্তু আমি তোমাদের আগে করাইছিলাম লেকচার কততে, 2তে মেবি, হ্যাঁ লেকচার 2তে এই টাইপের ম্যাথ করাইছি, সো এটা ভুল করা যাবে না। এটা সবাই করবা, কেউ বাদ দিবে না, সবাই নিজের অ্যান্সারটা নিজে করবা। যারা এখনো কেমিস্ট্রি ফিজিক্সের মারামারি, বায়োলজির মারামারি নিয়ে আসো, তার আগে ম্যাথ করো। তোমরা কেমিস্ট্রি আর ফিজিক্স নিয়ে মারামারি করতেছো, তোমাদের ফ্রেন্ডরা ম্যাথ করে আগায় দিতেছে। হাই হাই, জীবন যুদ্ধে পিছিয়ে যাচ্ছ কিন্তু। এই অ্যান্সার বলো, কে এম সামি তুমি কোথায়? আমি তোমার অ্যান্সারের জন্য বসে আছি।
এই ম্যাথ হইছে অ্যান্সার কই? ওয়াও, অনেকেই অ্যান্সার দিছো। ওকে, সবাই লিখে রাখো, আমি চেক করব। এ সালিনা চৌধুরী বলতেছো থার্ডটা আমি ক্লাস করতে পারি না। আগে থার্ডটার তো একটু আগে আমি সূত্র দিয়ে দিলাম, সূত্র তো দিয়ে দিছি। তরঙ্গ সংখ্যা নিউবার, আমি সূত্রগুলো একটু বলে দেই, যারা এখনো পারো না তারা সূত্রগুলো ইউজ করো। তোমাকে যেহেতু এনার্জি দিছে, তো এনার্জি ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা থেকে তুমি তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে যাবা। ঠিক আছে, তুমি এইচ জানো, সি জানো, ল্যামডা পেয়ে যাবা এখান থেকে। ফ্রিকোয়েন্সি, যারা ল্যামডা বের করতে পারো তাদের জন্য তো ফ্রিকোয়েন্সি কোনো ঘটনা না। তুমি কি জানো? তুমি জানো যে সি ইকুয়াল টু নিউ ল্যামডা, এটা থেকে তুমি ল্যামডা আগের ম্যাথে পাইছো, নিউ বের করে ফেলতে পারবা। আর তরঙ্গ সংখ্যা নিউ বার ইকুয়াল টু 1/λ। সো ল্যামডা বের করতে পারলে বাকিগুলো ইজি। কিন্তু লাঠির খবর কেড়ে নিচ্ছিস, এই যে লাঠি। বাহ, সবার অ্যান্সার একই আসতেছে, তাইলে আশা করি হইছে। ওকে, আসো আমি এবার করি, তাইলে দেখি অ্যান্সারটা মিলে কিনা। ফার্স্ট অফ অল, আমাদেরকে যে এনার্জিটা দেয়া আছে, আমি ম্যাথটা তোমাদের সবাইকে করতে বলছি এই কারণে যে তোমরা অনেকে এনার্জির এককের দিকেই খেয়াল করবা না। তোমাকে এককটা দেয়া আছে এনার্জি ইকুয়াল টু 8.75 ইন্টু 10⁻⁵ জুল পার মোল। জুল পার মোল মানে হলো এক মোলের এনার্জি হলো এত জুল। কিন্তু ভাইয়া আমাকে প্রশ্নে বলা হয়েছে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, দ্যাট মিনস একটা ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। তাইলে আমার এখানে যে এনার্জিটা আছে এটা এক মোলের জন্য আছে। আমি যদি একটার জন্য এনার্জি বের করতে চাই, প্রথমে আমাকে যেটা করতে হবে এই এনার্জি ভ্যালুটাকে অ্যাভোগাড্রো নাম্বার দ্বারা ভাগ করতে হবে। 10⁻23 দ্বারা ভাগ করলে এটার মান হয়ে যাবে শুধুই জুল। তখন আর পার মোল লেখা লাগবে না, শুধু জুল লিখলেই হবে। অথবা কেউ যদি চাও সে লিখতে পারো জুল পার অ্যাটম, মানে প্রতিটার জন্য কত জুল আছে সেটা এখানে বুঝাবে। ঠিক আছে, এইটা অনেকেই করছো কিনা আমি জানি না। ঠিক আছে, সো তোমরা আমাকে ফার্স্ট অফ অল বলো যে এই এনার্জি এর মানটা তাহলে কত আসে। এনার্জি এর মানটা কত আসে সবাই এটা একটু বলো, যে এনার্জি এর মানটা অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করলে কত আসে, তারপর বাদ বাকি। তাহলে তোমাদের সবারটাই ভুল হয়েছে, তাহলে এখন আমাকে হেল্প করো। আমি জানতাম অনেকেই ভুল করবা, জানতাম অনেকেই ভুলটা করতে পারো। আরাফাত চৌধুরী বলছো 1.453 ইন্টু 10⁻28 জুল। ঠিক আছে, ওকে। এবার দেখো ওকে, এবার দেখো তোমরা কিভাবে এনার্জি বের করবা। এনার্জি বের করার জন্য, সরি, ল্যামডা বের করার জন্য আমরা এবার কি জানি, ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। তো ল্যামডা এর সূত্র কি হবে? ল্যামডা ইকুয়াল টু হবে এইচ সি বাই ই। এইচ এর মান কত? 6.626 10⁻34। মনে আছে এই ভ্যালুগুলা? প্লাঙ্কের ধ্রুবক, অনেক আগে শিখেছিলাম, কিন্তু ভুলে গেলে কিন্তু মায়ের হবে, মায়ের। আর এনার্জি এর ভ্যালু কত? 1.453 ইন্টু 10⁻28। তাইলে তুমি যে ল্যামডার ভ্যালুটা পাবো ওইটা মিটার এককে পাবা।
কোন এককে পাবা? মিটার একক। এখন বলো তো ল্যামডা কত হইছে? ল্যামডা কত হইছে? ল্যামডাটা বলো সবাই। এ ল্যামডার মান বলো। দাঁড়াও, আমার ক্যালকুলেটরটা যে কই, এই ক্যালকুলেটর একটু করি। তেরোশো আটষট্টি, এটা কি তোমরা চেঞ্জ করে করার পর এটা আসছে? তেরোশো আটষট্টি দশমিক 06 মিটার, ঠিক আছে, যদি আমরা ক্যালকুলেশনে কোনো ভুল না করি। ওকে ওকে, এবার আসো পরেরটা। পরেরগুলো আশা করি তোমরা পারবা। এই যে ল্যামডা বের হয়ে গেছে, ওইটা অনুসারে তোমরা নিউ বের করবা। নিউ কিভাবে বের করবা? নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। সি এর ভ্যালু কত? 3 ইন্টু 10⁸। আর ল্যামডা এই যে এখান থেকে বসাই দিবা, নিউ পেয়ে যাবা। নিউ এর একক কি হবে বলো তো? নিউ এর একক হলো হার্জ। হার্জ, অথবা কেউ চাইলে লিখতে পারো নিউ এর একক পার সেকেন্ড। হার্জ অথবা বা পার সেকেন্ড, দুইটা এককে কিন্তু হয় ফ্রিকোয়েন্সির, ঠিক আছে? ফ্রিকোয়েন্সির দুইটা হয়। এবং সাঞ্জু গোস্বামী বলছো এই অ্যান্সারটা হবে 2.189 ইন্টু 10⁻51। এত বেশি কি হওয়ার কথা? কত কত আছে তোমরা? তাহলে সহজ সহজ ম্যাথ কিন্তু, হ্যাঁ। তো তোমরা মানগুলো একটু নিজেরা করে বসাই দিও। সাইন্টিফিক ক্যালকুলেটর আমার হাতে নাই তো। আর এটা তো তরঙ্গ সংখ্যা, তো বুঝতেই পারতেছো, 1/λ করে দিলে যেটা চলে আসে সেটাই হলো তরঙ্গ সংখ্যা। এটাতে আমি লিখতে পারি না। বহুত পাওয়ার, বহুত ভাগ, ঠিক আছে। এ পারবা এগুলা ইজি। প্রথম ওই একটাই ঝামেলা ছিল, জুল পার মোল দেয়া ছিল, এটাকে ভাগ করে ফেললেই সব সোজা, সব সোজা। হ্যাঁ, ইজি ইজি। এবার আসো, এটা আরো সহজ একটা ম্যাথ। এটাতে বলছে ঢাকা মেডিকেল কলেজ, তোমাদের অনেকেরই স্বপ্ন ডিএমসি, ঢাকা মেডিকেল কলেজ। এমআরআই মেশিনের তড়িৎ চুম্বকীয় বিকিরণের ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মিনস হলো নিউ, এত মেগা হার্জ। এটা কিন্তু ডিরেক্ট হার্জে দেয়া নাই, মেগা হার্জে দেয়া। এবং বলছে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, ল্যামডা কত, এটা সবাই অ্যান্সার করো তাড়াতাড়ি। এগুলো সহজ ম্যাথ, ছোটবেলায় করছেন এগুলো, 9-10 ছিল বাল্য রসায়নে, শিশুতোষ রসায়নে ছিল এগুলো। শিশুতোষ রসায়নের ম্যাথ। তাড়াতাড়ি। এই যে একজন বলতেছো মেগা তো পারি না, হাই হাই, মেগা পারো না কেন? মেগা তো ইজি। মেগা থেকে দেখো আমাদের এখানে কি দেয়া আছে, আমাদের এখানে নিউ দেয়া আছে। এই যে আমি প্রথম লাইনটা করে দিচ্ছি, যেটাই তোমরা পেঁচাবা আর কি।
এত মেগা হার্জ। তো মেগা হার্জকে হার্জে কনভার্ট কর, মনে রাখবে মেগা মানে 10⁶, মেগা মানে 10⁶ দ্বারা গুণ দিতে হয়। কিলো এর পরে মেগা, কিলো এর পরে কি মেগা, এই যে এত হার্জ হয়ে গেছে, শেষ, মেগা চলে গেছে। এবার এবার করে ফেলো, মেঘা চলে গেছে। শাহিদুল ইসলাম এম বলতে, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ক্যাম সামি আবার রক্স সবার আগে করে ফেলছে। ক্যাম সামির আগে মনে হয় সাবিয়া হকও করছে, কিন্তু অ্যান্সার তো ডিফারেন্ট আসলো তোমাদের। এই কই কই অ্যান্সার কই? 3.63 ইন্টু 10⁻10। সবার কি এটা আসছে? এই যে এটা এটা করে ফেলার পর তোমরা বাকিটা এমনিই পারবা, বাকিটা ইজি। হ্যাঁ, বাকিটা ইজি। বাকিটা কোন সূত্র দিয়ে করবা? নিউ ইকুয়াল টু সি ল্যামডা, নিউ ইকুয়াল টু সি ল্যামডা, নিউ ইকুয়াল টু সি ল্যামডা, সরি সি ইকুয়াল টু নিউ ল্যামডা, উল্টা বলছি, সি ইকুয়াল টু নিউ ল্যামডা। তো তোমার কি বের করতে হবে? তোমার বের করতে হবে ল্যামডা। ল্যামডাকে এক পাশে রাখো, সি বাই নিউ, সি বাই নিউ, সি এর মান 3 ইন্টু 10⁸, আর নিউ, নিউ এর মান এই যে এটা বসাবা 3.25 ইন্টু 10⁻17। তাহলে কত আসবে? 3.63 ইন্টু 10⁻10। একক কি হবে? মিটার হবে। ঠিক আছে, অনেক সুন্দর, অনেকেই পারছো, সবার নাম আর বলতেছি না, অনেকেই পারছো। ঠিক আছে, জোস, তোমরা আসলেই সেরা। 100 বলাবেন সব, 100 একদম 100। হ্যাঁ, এবার আসো ভাইয়া, আমাদের আসল পড়াশোনা শুরু। মনে রাখবে এতক্ষণ তোমরা যাই পড়ছো ইজি, এখন যা পড়বো আমরা, এই যে শ্রেণী বিভাগ এবং ব্যবহার সবই থিওরিটিক্যাল এবং প্রশ্ন বেশি এগুলা থেকে আসবে। এতক্ষণ ধরে যা পড়াইছি এগুলো ছিল ওয়ার্ম আপ, এগুলো থেকে প্রশ্ন খুব একটা হবে না। ঠিক আছে, প্রশ্ন হবে এখনকার যা পড়াবো তা থেকে। যেমন একটু খেয়াল করো, তড়িৎ চৌম্বকীয় বর্ণালী, এই যে এটা কত প্রকার আছে। তড়িৎ চৌম্বকীয় বর্ণালীর শ্রেণী বিভাগ আমরা যদি সর্বপ্রথম ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে করি, এবং এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে। আমরা তোমাদেরকে আগেও বলেছিলাম যে একটা তরঙ্গের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো তার তরঙ্গ দৈর্ঘ্য, এবং এজন্যই আমরা তরঙ্গগুলোকে তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে যদি ভাগ করি, তাহলে কি কি ভাগের আমরা তড়িৎ চৌম্বকীয় বর্ণালী পাবো সেটা আমরা একটু লিখে রাখছি। সবাই সামনে একটু পরে লিখো। প্রথমে আমরা যেটা পাবো সেটা হলো গামা রে। গামা রেকে এভাবেও লেখা হয় গামা রে, তোমরা গামা এর সাথে পরিচিত, গামা রে, অথবা ইংলিশে লেখা হয় গামা, গামা রে, সবভাবে লেখা যায়। হ্যাঁ, গামা রে। দেখো গামা রে হলো এমন একটা তরঙ্গ যেটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট 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 ছোট, এবং কত? 0.01 ন্যানোমিটারের কম। তার মানে একদম ছোট ছোট তরঙ্গ দৈর্ঘ্যের যে তরঙ্গটা আছে সেটার নাম হলো গামা রে, এর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। এখন তুমি একটু ভাইয়া বলো তো, গামা রের তরঙ্গ দৈর্ঘ্য যদি সবচেয়ে কম হয়, ওর এনার্জি কি হবে? ওর এনার্জি কিন্তু সবচেয়ে বেশি হবে। কারণ আমরা কি শিখছি? আমরা শিখছি এনার্জি ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। তার মানে এনার্জি এবং তরঙ্গ দৈর্ঘ্য একটা আরেকটার কিন্তু ব্যস্তানুপাতিক, একটা আরেকটার কি ব্যস্তানুপাতিক। সো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, সেটা হলো গামারের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, ল্যামডা সবচেয়ে কম। তার মানে ওর এনার্জি, যদি বলে কোনটার এনার্জি সবচেয়ে বেশি, সেটার অ্যান্সারও কিন্তু হবে গামা রে, এবং তার তরঙ্গ দৈর্ঘ্য কত? 0.01 ন্যানোমিটারের চেয়ে ছোট। এবার দেখো এক্স রে। এক্স রের বাংলা হলো রঞ্জন রশ্মি। তোমরা এক্স রের সাথে পরিচিত, হাড্ডি যদি কারো ভাঙে কোথায় ভাঙছে সেটা বের করার জন্য এই এক্স রে ব্যবহার করা। ধরো তোমরা যারা পড়াশোনা করো না, একদিন আমার সামনে আসলা, সামনে না আসলেও হবে, আমি তোমাদেরকে আগেই বলছিলাম যে অনলাইনে মায়ের পিটের ব্যবস্থা কিন্তু আমি বের করে ফেলছি, কয়েকদিন পরেই দেখবা। এটা দিয়ে ধরো একটা মারলাম, মারার পরে তার হাড্ডি ভাঙলো, কারণ হাড্ডিটা কোথায় ভাঙছে, কত অ্যাঙ্গেলে ভাঙছে,
হ্যাঁ, কত এনার্জি সেখানে প্রয়োগ করা হয়েছে এগুলো বের করার জন্য কিন্তু আমরা এক্স রে করে থাকি। এক্স রে বাংলা হলো রঞ্জন রশ্মি। এবার হলো ইউভি রে। আরে এখানে টাইপিং মিস্টেকে ওয়াই আসেনি, এই যে ইউভি রে, ঠিক আছে। ইউভি রে বাংলা হলো অতি বেগুনি রশ্মি। তোমরা এটার নামের সাথে পরিচিত। তার তরঙ্গ দৈর্ঘ্য হলো 10 থেকে 380 ন্যানোমিটার। এগুলো মুখস্থ করতে হবে। যাদের মেডিকেল টার্গেট, যাদের ভার্সিটি টার্গেট, সবাই মুখস্থ করতে হবে। যাদের ইঞ্জিনিয়ারিং তারাও করতে হবে। কেন করতে হবে সেটা পরের ক্লাসে, মানে আগামী ক্লাসে বুঝতে পারবো যেগুলো কেন মুখস্থ রাখা লাগে। আজকে বলবো না কেন লাগে। এরপর হলো ভিজিবল রে বা দৃশ্যমান রশ্মি। যে জিনিসটা আমরা খালি চোখে দেখতে পাই সেটাই হলো দৃশ্যমান রশ্মি। এক সেকেন্ড, আমার আব্বু কল দিছে। হ্যালো আব্বু, আমি এই যে ক্লাস নিচ্ছি, অনলাইনে ক্লাস নিচ্ছি মিরপুরে। আচ্ছা, এরপরে দেখো ইনফ্রারেড রে। ইনফ্রারেড রে যেটাকে আইআর রেও বলা হয়। আইতে ইনফ্রা, আরতে রেড, ইনফ্রারেড রে, এজন্য আইআর রে। বাংলা হলো অবলোহিত রশ্মি, যার তরঙ্গ দৈর্ঘ্য 780 থেকে 10⁶ ন্যানোমিটার। 10⁶ ন্যানোমিটারকে কোনো কোনো বইতে আবার 1 মিলিমিটারও লিখা আছে। দুইটা আসলে সেম কথা। এই যে 780 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার, ওই যে 10⁶ ন্যানোমিটার মানে 1 মিলিমিটার আসবে। এরপর আছে মাইক্রোওয়েভ রে। মাইক্রোওয়েভ রে তরঙ্গ দৈর্ঘ্য 10⁶ থেকে 3 × 10⁸ ন্যানোমিটার। আমি যদি এগুলোকে কনভার্ট করি, 10⁶ ন্যানোমিটারকে কনভার্ট করলে 1 মিলিমিটার, যেটা এখানে দেখছো, আর 3 × 10⁸ ন্যানোমিটারকে কনভার্ট করলে 30 সেন্টিমিটার আসে। এরপর দেখো রেডিও ওয়েভ রে, বেতার তরঙ্গ দৈর্ঘ্য, যেটা রেডিওতে ইউজ হয়, সেটা হলো 3 × 10⁸ থেকে 10⁻12 ন্যানোমিটার। এবং এটা তাইলে আমরা কনভার্ট করলে এটা হলো 30 সেন্টিমিটার, আর এটাকে কনভার্ট করলে এটা আসলে এক এক বইতে এক এক রকম। এটা কোনো বইতে লিখে 1 কিলোমিটার, কোনো বইতে এটা লিখে 10 কিলোমিটার, কোনো বইতে লিখে 100 কিলোমিটার। তার মানে আমরা বলতে পারি যে ভাই এত ঝামেলা নাই, 30 সেন্টিমিটারের অধিক যেই কোনো তরঙ্গ দৈর্ঘ্য যদি হয় তাহলেই সেটা রেডিও ওয়েভ। তুমি কি ভাবতে পারতেছো একটা রেডিও ওয়েভ কত বড়? 1 কিলোমিটার মানে কি? 1 কিলোমিটার মানে তোমার বাড়ি থেকে তোমার বাড়ির পাশে যে দোকানটা আছে, যাদের গ্রামে বাড়ি আর কি, বেসিক্যালি অনেক দূরে দোকান থাকে, ওগুলো 1-1.5 কিলোমিটার দূরে থাকে, কিন্তু 1 কিলোমিটার মানে কিন্তু বহুত দূর। হ্যাঁ, তো 1 কিলোমিটার একটা তরঙ্গ দৈর্ঘ্য মানে ওইটা কিন্তু এমনে উড়াল দিয়ে গেছে। এক তরঙ্গ 1 কিলোমিটার লম্বা, বিশাল লম্বা। আর 10 কিলোমিটার হলে তো কোনো কথাই নাই। এখন এই রেঞ্জগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে, এবং রেঞ্জের সাথে সাথে তোমাদের একটা কঠিন হোমওয়ার্ক আছে। কঠিন হোমওয়ার্ক হলো এই তরঙ্গগুলা কোনটি কোথায় ব্যবহার হয় সেটা তোমাদেরকে জানতে হবে। কোনটার ব্যবহার কোথায়, গামারে কোথায় ব্যবহৃত হয়, এক্স রে কোথায় ব্যবহৃত হয়, ইউভি কোথায় ব্যবহৃত হয়, ভিজিবল কোথায় ব্যবহৃত হয়, এই জিনিসগুলা পারতে হবে। এখন আসো, তোমরা তো এটা বাসায় বই থেকে অবশ্যই পড়বা। তার আগে আমিও তোমাদেরকে একটু বলি, আমি কিছু ধরো বাস্তব উদাহরণের মাধ্যমে তোমাদেরকে একটু বলার ট্রাই করি, যাতে তোমরা কিছু জিনিস একটু মনে রাখতে পারো। ঠিক আছে? ওকে ওকে, এবার দেখো আমি কিছু ইউজের কথা তোমাদেরকে বলি। প্রথমে আসো গামারের ইউজ। গামারের ইউজ কোথায়? গামারের ইউজ কিন্তু তোমরা পড়ছো ছোটবেলায়। ছোটবেলায় এরকম একটা পড়া ছিল যে গাইগার মুলার কাউন্টারের সাহায্যে ওই যে তোমার কৃষি গাছ, হ্যাঁ তোমরা দেখছো না যে কৃষি গাছের আসলে কিভাবে তার মধ্যে খাদ্য পরিবহন হচ্ছে, এই জিনিসগুলো চেক করা হচ্ছে, গাছের বিভিন্ন গতিবিধি, ওইটাতে কিন্তু গামারে ইউজ করা হয়। তো তোমরা বলতে পারো গামা রশ্মির একটা বড় ব্যবহার কোথায় আছে? একটা বড় ব্যবহার আছে কিন্তু কৃষি ক্ষেত্রে। তারপরে কোথায় আছে? আরেকটা আছে হলো আর্মিরা ইউজ করে, সেনাবাহিনী, আর্মি, স্পেশাল টিম যারা আছে তারা কোথায় ইউজ করে আমি তোমাকে বলি। ধরো একটা রুম, খুবই বদ্ধ রুম, এই রুমে কেউ একজন মানে নিউজ দিল যে এইখানে অপরাধীরা মানে ক্রিমিনাল যারা আছে তারা লুকায় আছে। এখন ক্রিমিনাল যদি একটা রুমে থাকে, যে বেচারা আর্মি, হ্যাঁ, তারা কিন্তু ডিরেক্ট গিয়ে এই রুমের দরজা দিয়ে ঢুকবে না। কেন ঢুকবে না? কারণ এই রুমের ভিতরে আসলে কয়জন ক্রিমিনাল আছে, তাদের কাছে আবার কয়টা অস্ত্র আছে, তারা কি করতেছে, তাদের গতিবিধি না জেনে যদি আর্মি অ্যাটাক করে, পরে দেখা যাবে আর্মিকে ধরে ওরা মেরে ফেলবে। তো এজন্য আর্মিরা কখনোই একটা রুমে ডিরেক্ট এন্ট্রি নেয় না। তারা যখন জানতে পারে যে দেয়ালের ওই পারে বা একটা বদ্ধ রুমের মধ্যে কেউ আছে, তারা একটা মেশিন ইউজ করে। তোমরা বিভিন্ন মুভিতে দেখবে একটা মেশিন দেয়ালের মধ্যে লাগায়,
এবং লাগানোর পর এখানে আসলে দেখা যায় ভিতরে কয়জন মানুষ আছে, কি আছে না আছে। ওই মেশিনগুলো কিন্তু গামা রের মাধ্যমে কাজ করে, তার মানে আর্মিতে গামা রের একটা ব্যবহার আছে। তারপরে আসো ভাইয়া এক্স রে। এক্স রে সবচেয়ে কমন ইউজ কোথায়? রোগ নির্ণয়ে বা হাড্ডি কোথায় ভাঙছে সেটা জানাতে। কেউ আবার বললো না যে চিকিৎসায় ব্যবহৃত হয়, চিকিৎসায় ব্যবহৃত মানে রোগ সারানোতে ব্যবহার করা হয়। এক্স রে করা মানে তোমার হাড্ডি ভাঙা সেরে যাবে না, এক্স রে করা মানে তোমার হাড্ডিটা কেমনে ভাঙছে এটা চেক করা হবে। তার মানে রোগ নির্ণয়ে এক্স রে ব্যবহার করা হয়। আর কোথায় ব্যবহৃত হয় এক্স রে? আরেকটা ব্যবহার আছে ডায়মন্ড শনাক্ত করো। তুমি কি ডায়মন্ড চিনো? ডায়মন্ড, হ্যাঁ, এই যে ডায়মন্ড তোমরা দেখছো বিভিন্ন ছবি টবিতে, এই যে এরকম শেপের ডায়মন্ড থাকে। এই ডায়মন্ড, এটা কিন্তু এক্স রে করে বোঝা যাবে এই ডায়মন্ডটা আসল নাকি নকল। তার মানে এক্স রের মাধ্যমে আমরা ডায়মন্ড শনাক্তকরণ করে থাকি। তবে একটা জিনিস তোমাদের অবগতির জন্য বলে দেই, পৃথিবীতে থাকা 99.9% ডায়মন্ড কিন্তু নকল। তুমি যেখান থেকেই কিনো পৃথিবীর বেশিরভাগ ডায়মন্ডই নকল। তুমি সেটা যে কোনো স্বনামধন্য জুয়েলার্স থেকে কিনলেও নকলই হবে। কেন? কারণ পৃথিবীতে যেগুলো আসল ডায়মন্ড ওগুলো শুধুমাত্র রাজ পরিবারদের কাছেই আছে এবং ওগুলার পরিমাণ খুবই লিমিটেড। আর যেসব ডায়মন্ড তুমি কিনতেছো বিভিন্ন শোরুম থেকে, বিভিন্ন জুয়েলারি থেকে, এগুলো কিন্তু কৃত্রিমভাবে বানানো ডায়মন্ড। পৃথিবীতে কৃত্রিমভাবে ডায়মন্ড এখন বানানো যায়, তবে সেটা সারা পৃথিবীতে মাত্র 1-2টা কোম্পানিই বানায় এবং তারা অনেক বেশি পরিমাণে কখনোই বানায় না। তারা চাইলে একদিনে 2-3 ট্রাক বানাইতে পারে, কিন্তু বানাবে না। তারা অল্প অল্প বানায়, অল্প অল্প সেল করে, এই জন্য দামটা কিন্তু ধরে রাখে। সো ডায়মন্ড কেনার আগে সাবধান, ঠিক আছে? এবং তুমি বুঝতে পারবে না যে ওইটা আসলে কৃত্রিম ডায়মন্ড। ওগুলা কিন্তু কৃত্রিম, ওগুলার কোনো ভ্যালু নেই। তো ওকে, এক্স রে দিয়ে তুমি এই কাজটা করতে পারো। তারপরে ইউভি রশ্মি, অতি বেগুনি রশ্মি। হ্যাঁ, অতি বেগুনি রশ্মি দিয়ে কি করা হয়? অতি বেগুনি রশ্মি দিয়ে জাল টাকা শনাক্তকরণ করা হয়। জাল টাকা শনাক্তকরণ, হ্যাঁ, আমরা একটু পরেই দেখবো জাল টাকা শনাক্তকরণ কিভাবে করা হয়। এটা টোটাল মেকানিজমটা আমরা দেখব ডিটেলসে। হ্যাঁ, জাল টাকা, পাসপোর্ট, এগুলো শনাক্তকরণ করা হয় ইউভি এর মাধ্যমে। তারপর আছে ভিজিবল রশ্মি বা দৃশ্যমান রশ্মি। ভিজিবল রশ্মির কি ব্যবহার সেটা আমরা একটু দেখি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, মুজাহিদ স্যার বলছিলাম। হ্যাঁ, আমাদের 26-এর কোর্স শুরু হয়ে গেছে। আমি ভাইয়া, আমি তোমাকে একটু পরে কল দিই, আমার এখন একটা অনলাইন ক্লাস চলতেছে, তো আমি ক্লাসটা শেষ করে তোমাকে কল ব্যাক করতেছি। ওকে, এখন খেয়াল করো ভাইয়া, এই যে ভিজিবল রশ্মি বা দৃশ্যমান রশ্মি, এটার আসলে কাজ কি? তুমি খেয়াল করো, এই যে এতগুলা রশ্মি, 60টা রশ্মি তুমি দেখলা, কিন্তু বিশ্বাস করো ভাইয়া, 60টা রশ্মির মধ্যে আমরা কিন্তু 6টা রশ্মি দেখতে পাই না। আমরা শুধুমাত্র একটা রশ্মি দেখতে পাই, সেটার নাম হলো ভিজিবল রে, এবং সেটার তরঙ্গ দৈর্ঘ্য কত? 380 থেকে 780 ন্যানোমিটার। এটাই শুধুমাত্র মানুষ দেখতে পায়। এখন তোমাকে যদি আমি বলি এই ভিজিবল রশ্মির ব্যবহার কোথায় বা এটা দিয়ে কি করা হয়, তোমরা প্রথমেই অ্যান্সার দাও এটা দেখতে সাহায্য করে। ইটস ওকে, যে এটা দেখতে সাহায্য করে বলতে এটাই আমরা দেখতে পাই, এটা দেখতে সাহায্য করে, এটা আমরা দেখতে পাই। তো এটা তো ওর ব্যবহার না। ওর মেইন ব্যবহার কোথায়? ওর মেইন ব্যবহার মনে রাখবা সালোক সংশ্লেষণে ও ব্যবহৃত হয়। সালোক সংশ্লেষণ মনে রাখবা, মানুষ যেরকম 380 থেকে 780-র বাইরে খালি চোখে দেখতে পায় না, একইভাবে উদ্ভিদও কখনোই 380 থেকে 780-র বাইরে নিয়ে সালোক সংশ্লেষণ করতে পারে না, ও এগুলাই গ্রহণ করে থাকে। ঠিক আছে, এবার আসলে ইনফ্রারেড রে বা আইআর রে এর ব্যবহার কোথায়? ভাই মনে রাখবা, ইনফ্রারেড রে বা আইআর রে এর আরেকটা নাম হলো তাপীয় রশ্মি। এটা হলো কি রশ্মি? তাপীয় রশ্মি। এটা কিন্তু আমরা সবসময় ফিল করি। কিভাবে ফিল করি তুমি দেখবা, মাঝে মাঝে গরমকালে কোনো কোনো দিন সূর্যের ব্রাইটনেস একটু কম, কিন্তু ওই দিন এত গরম লাগে গায়ের মধ্যে সূর্যের আলো পড়লে মনে হয় চামড়াটা পুড়ে যাচ্ছে। আবার অনেক দিন সূর্য অনেক ব্রাইট, অনেক সেই তেজি, কিন্তু ওর তেমন একটা গরম লাগে না, গায়ে লাগাইতে পারতেছে না। এই ব্যবধানটা কেন হয় জানো? এই ব্যবধানটা হয় আইআর এর ব্যবধানের কারণে। হ্যাঁ, তোমরা দেখবা ওয়েদার ফোরকাস্টিং যে ওয়েবসাইটগুলো আছে ওগুলোতে আইআর ইন্ডেক্স দেয়া থাকে। কি দেয়া থাকে? আইআর ইন্ডেক্স। কোনো একটা জায়গায় আইআর বেশি হওয়া মানে ওইখানে তাপীয় রশ্মি বেশি এবং ওইখানে সূর্যের আলো গায়ের মধ্যে একদম পুড়ে পুড়ে যাবে, তোমার একদম পুড়ে যাচ্ছে এরকম মনে হবে। আর যেখানে আইআর কম ওইখানে সূর্যের আলো যতই ব্রাইট হোক ওই আলোটা আমাদের কখনো গায়ে লাগবে না। আর এই আইআর এর মাধ্যমেই কিন্তু তাপের পরিবহন হয়ে থাকে। কোনো একটা জায়গায় যদি আগুন লাগানো হয়
আগুন থেকে দূরে যে আমরা তাপটা পাই, এই তাপ কিন্তু ওই জায়গা থেকে আমাদের পর্যন্ত আসে আয়ারের মাধ্যমে, ঠিক আছে? তাহলে আয়ার হলো তাপীয় রশ্মি। এখন কথা হলো ভাই এটা ইউজ হয় কোথায়? এটার অনেকগুলো ইউজ আছে। এটার এক নাম্বার ইউজ হলো কে করছে জানো? আমাদের সাকিব ভাইয়ের ক্রাশ নোরা ফাতেহি করছে। কিভাবে করছে শুনো, যত বলিউড অ্যাক্ট্রেসরা আছে বর্তমানে সবাই তাদের ফেসে কিন্তু একটা সার্জারি করে। সার্জারিটা কি আমি তোমাদের বলি, এটা কিন্তু সিক্রেট, এটা সাকিব ভাইকে বলা যাবে না, সাকিব ভাই তাহলে আবার রাগ করবে। দেখো নায়িকাদের দেখবে এইখানে আসতে একটা ভাঁজ থাকে বা এখানে একটা টোল পড়া থাকে, হ্যাঁ, এই বিভিন্ন এইভাবে শেপ করা থাকে। কিভাবে আসলে তাদের ফেসটা থাকলে দেখতে ভালো লাগবে এটা কিন্তু সাইন্টিফিক্যালি বের করা যায়। এখন সবার মুখ তো ন্যাচারালি ওইরকম থাকে না, তখন তারা কি করে, তারা গিয়ে ধরো আমি যদি চাচ্ছি যে হ্যান্ডসাম হইতে, তখন আমি কি করব, দেখবো যে এখান দিয়ে যদি আস্তে একটু চর্বি কমাই ফেলা যায় তাহলে আমাকে হ্যান্ডসাম লাগবে। কারণ চর্বিটা কিভাবে কমাবে, চামড়া কেটে তো চর্বি বের করা যাবে না। তখন কি করা হয়, তখন হলে আয়ার রশ্মির মাধ্যমে এমনভাবে আয়ার রশ্মিটা ফেলে আস্তে করে এখানে চর্বিগুলোকে গলায় ফেলে, গলিয়ে চর্বিটা চামড়া দিয়ে বের হয়ে আসে। তখন এখানে চর্বিটা কমে যায়, মুখের মধ্যে একটা ভাঁজ পড়ে এবং দেখতে আমরা বলি যে ওয়াও হ্যান্ডসাম সুদর্শন। আসলে এগুলো কিন্তু সবই সার্জারির কারণে হয় এবং এই সার্জারিতে কোনো কাটাছেড়া করা লাগে না, কিচ্ছু করা লাগে না। এটা হলো তাইলে আয়ারের একটা ব্যবহার, যে এইখানে কি করা হয়, সার্জারি করা যায় এটা দ্বারা কোনো কাটাছেড়া ছাড়া এবং সৌন্দর্য বর্ধনে এটা ইউজ করা হয়। আরেকটা কাজে ইউজ হয়, কোথায় ইউজ হয়, ধরো আমার মতো যারা আছো একটু হেলদি এবং অলস, আমি চাচ্ছি ধরো আমার ওয়েট কমাইতে, তবে দুইটা শর্তে, এক আমি খাবার কখনো কম খাবো না, খাবার বেশি খাবো। শর্ত নাম্বার দুই, আমি কোনো কাজ করতে পারবো না, দৌড়াতে পারবো না, ব্যায়াম করতে পারবো না, কিন্তু আমি চাচ্ছি ওজন কমাইতে। তখন আমি কি করব শুনো, তখন আমি ডাক্তারের কাছে যাবো, যাই বলবো যে ব্রো আমি তো খাবারও কমাইতে পারবো না, আমি দৌড়াইতেও পারবো না, আমার ওজনটা কমাই দাও। এখন ডাক্তার তাহলে কি বলবে, ডাক্তার বলবে যে ওকে আপনার চর্বি কমাইতে হবে। ডাক্তার আসতে আমার ভুঁড়ির উপর কি করবে, আয়ার রশ্মি ফেলবে। আয়ার যখন ফেলবে, আয়ারকে কি বলছি, তাপীয় রশ্মি বলছে, এটা গরম, এটা চামড়া ভেদ করে গিয়ে আমার ভুঁড়ির মধ্যে যে চর্বি আছে সেটার মধ্যে পড়বে। এরপর চর্বিগুলোকে আস্তে গলায় ফেলবে। চর্বি তোমরা জানো তাপ দিলে চর্বি কিন্তু গলে যায়, চর্বি গলে ঘাম আকারে বের হয়ে চলে আসবে এবং তখন আমি কি হয়ে যাব, সিক্স প্যাক হয়ে যাব। ইয়া ইয়া ঠিক আছে। এই যে তার মানে এই যে ওজন কমানোর ক্ষেত্রে কিন্তু আমাদের আয়ার রশ্মি বা ইনফ্রারেড রের একটা ব্যবহার আছে এবং আরো অনেক ব্যবহার আছে, একটু পরে সেগুলোও আসতেছে। তারপর যদি বলি ভাই মাইক্রোওয়েভ রে, মাইক্রোওয়েভ কোথায় থাকে, তোমরা জানো যে মাইক্রো ওভেন যেখানে খাবার গরম করা হয় সেটার মধ্যে মাইক্রোওয়েভ রে থাকে। ওয়াইফাই রাউটার মোবাইল নেটওয়ার্ক সবগুলোতে কি থাকে, মাইক্রোওয়েভ রে থাকে। তারপর রেডিও ওয়েভ রে, নাম দেখেই বোঝা যাচ্ছে এটা বেতার, মানে রেডিওতে টিভিতে বিভিন্ন সিগন্যালে রেডিও ওয়েভ রে ব্যবহার করা থাকে। তো 60টার আমি কিছু 2-3টা করে ব্যবহার তোমাদেরকে বললাম, এই ব্যবহারগুলো তোমরা ট্রাই করবা সবসময় মাথায় রাখতে, ঠিক আছে? একজন বলছো ভাইয়া এটা কি ফেসের জন্য ক্ষতি কিনা, না, আয়ার ট্রিটমেন্ট সম্পূর্ণ নিরাপদ, ঠিক আছে? আয়ার ট্রিটমেন্ট সম্পূর্ণ নিরাপদ। ওকে, এবার একটু খেয়াল করো। ওকে, এবার আসো আমরা আমাদের পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে বলতেছে ইউভি এর শ্রেণী বিভাগ। একটু আগে তুমি খেয়াল করো, আমরা তড়িৎ চৌম্বকীয় বর্ণালীকে ক্লাসিফাই করছি, এবার আমরা তার মধ্যে ইউভি কে ক্লাসিফাই করব, ভিজিবল এবং আয়ার, এই তিনটাকে আরো অনেকগুলা ভাগে ভাগ করা যায়, সেই ক্লাসিফিকেশনগুলো দেখব। তোমরা এই ক্লাসিফিকেশনগুলো মুখস্থ না রাখলেও চলবে, মানে এই পেজের যে রেঞ্জগুলা এগুলা কেউ যদি মনে না রাখতে পারো সমস্যা নাই, তবে যারা পারো তারা রাখবা, ঠিক আছে? না পারলে খুব একটা প্যারা নাই। এখন দেখো এই অঞ্চলটি 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার, দেখো একটু আগে আমি বলছি 10 থেকে 380 ন্যানোমিটার। এটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করছে, যেমন 10 থেকে 200, এটা দিয়ে ইউভি ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি এই কাজগুলা করা হয়। 230 থেকে 365 এইটা দ্বারা আই হাই এখানে তো এই মিস্টেক হয়েছে, লেভেল ট্র্যাকিং রূপে এটাকে ইউজ করা হয়। তারপরে প্রত্যেকটা দেখো অপটিক্যাল সেন্সর রূপে, জীবাণুনাশক কাজে, ড্রাগ শনাক্তকরণে, প্রোটিন অ্যানালাইসিসে, কোষ বা মেডিকেল ইমেজিং, মানে কি লিখেছিল পরশস এই সেই হয়ে গেছে, হ্যাঁ, কোষের মেডিকেল ইমেজিং, তারপর চিকিৎসা ক্ষেত্রে লাইট থেরাপি, এই যে কয়েকটা জিনিস এখানে ইউজ আছে। তো তোমরা এই রেঞ্জগুলো মুখস্থ খুব একটা দরকার নাই, এগুলো একটু লেস ইম্পর্টেন্ট, বাট আমি লিখে রাখছি, তোমরা যাতে একটু দেখে মনে রাখার চেষ্টা করো যে 280 থেকে 320 কোথায় ইউজ হয়, 280 থেকে 400 কোথায় ইউজ হয়, 270 থেকে 360 কোথায় ইউজ হয়। যারা পারো পারবা, নাইলে তুমি শুধু এই ইউজগুলো একটু মনে রাখবা ইউভি এর, ঠিক আছে? এই ইউজগুলো একটু মনে রাখবা, তাইলেই হবে। এবার আসো ভাইয়া, এটা এখন লিখা লাগবে না, তোমরা পরে পিডিএফ দেখে লিখে নিও। এবার আসো দৃশ্যমান বর্ণালী শ্রেণী বিভাগ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা মুখস্থ রাখতেই হবে, রাখতেই হবে, এটা মুখস্থ ছাড়া কোনো উপায় নাই।
ভিজিবল রশ্মি বা দৃশ্যমান রশ্মি, যেটা আমরা খালি চোখে দেখতে পাই। তোমরা জানো যে আমরা খালি চোখে 7টা কালার দেখতে পাই, কি কি? তার মধ্যে একটা হলো বে, নি, আ, স, হ, ক, লা। হ্যাঁ, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। এখন একটা জিনিস খেয়াল করো ভাইয়া, তোমরা হয়তো বে, নি, আ, স, হ, ক, লা একটা টাইমে ভাবতা যে এটা মনে হয় কোনো কবি বা সাহিত্যিকরা বানাইছে, মানে তোমরা ভাবতে যে ওয়াও বাংলা কি জোস। আসলে না, বাংলার চাইতে তুমি দেখো এটা কিন্তু বানাইছে একজন কেমিস্ট। এবং সে কিভাবে বানাইছে? সে তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে কিন্তু এটাকে বানাইছে। দেখো, তরঙ্গ দৈর্ঘ্য ছোট থেকে বড় আকারে বানাইছে। দেখো, নাইলে তো এইভাবে সিরিয়াল এটা মিলতো না। সো বুঝতেই পারতেছো সব জায়গায় আসলে কেমিস্ট্রি। এখন আবার সাকিব ভাইকে মেনশন দিও না, সাকিব ভাই কি অফিসে আছে? হ্যাঁ, হ্যাঁ অফিসে নাই। সাকিব ভাই অফিসে আছে, মেনশন দেওয়া যাবে না, ঠিক আছে? মারবে পরে ধরে আমাকে এসে। এখন দেখো, ও উনি ক্লাস নিচ্ছে, কোনো লাভ নাই। এবার দেখো, এই যে 380 থেকে 424 ন্যানোমিটার পর্যন্ত যেই তরঙ্গ, সেগুলোকে আমরা বলি বেগুনি আলো। কি আলো? বেগুনি। 425 থেকে 450 পর্যন্ত এগুলোকে আমরা নীল, 450 থেকে 500 আসমানি, 501 থেকে 575 সবুজ, 76 থেকে 90 হলুদ, এত থেকে এত কমলা, এত থেকে এত হলো লাল। ভাই এটা তুমি মুখস্থ করতেই হবে। কেন করতে হবে এটা আমি পরের ক্লাসে বলবো। এটা ছাড়া তুমি সিকিউ অ্যান্সার করতে পারবা না, এটা সিকিউতে লাগবে। সিকিউতে তোমাকে বলবে না যে এগুলা লিখো, তোমাকে ইনডিরেক্টলি একটা প্রশ্ন করবে, সেটা আমরা পরের ক্লাসে দেখব। এখন দেখো, আমি এই পাশে আবার লিখছি অন্যভাবে লিখা যায়। কিছু বইতে এভাবে লিখা আছে, কিছু বইতে লিখা আছে 400 থেকে 424 এত, আবার 424 থেকে 491 এত, এইভাবেও লিখা যায়, কোনো সমস্যা নাই। তো আমি বলবো তোমরা এটা মনে রাখো, ওইটা কোনো কোনো বইতে দেখে কনফিউজ যাতে না হয়, আমি সেটাই এর জন্য লিখে রাখছি। ঠিক আছে, এই কালারগুলা 7টা কালার তোমাকে মুখস্থ রাখতেই হবে। এগুলো হলো আমাদের দৃশ্যমান আলো বা ভিজিবল রশ্মির শ্রেণী বিভাগ। এবার আসো, আমরা এবার আয়ার রশ্মিকে আরো শ্রেণী বিভাগ করব। আয়ার রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হলো কত? 780 থেকে 600 10⁶ ন্যানোমিটার, যেটাকে আমরা 1 মিলিমিটার বলছিলাম। হ্যাঁ, মিলিমিটার। এবার দেখো, এর মধ্যে আবার কয়েকটা ক্লাসিফিকেশন আছে। একটাকে বলা হয় নিকটবর্তী আয়ার, নিয়ার আয়ার। হ্যাঁ, নিকট, এন আয়ার মানে হলো নিয়ার আয়ার। নিয়ার, নিয়ার মানে কাছে। দেখো, তোমাদেরকে ইংলিশও শিখিয়ে দিচ্ছি। দেখছো কেমিস্ট্রি আসলে কত কিং সাবজেক্ট। তোমাকে ইংলিশ শিখাচ্ছি, বাংলা শিখাচ্ছি, সাহিত্য শিখাচ্ছি, ফিজিক্স শিখাচ্ছি। এজন্যই আসলে কেমিস্ট্রি সেরা, বস, ইউনিভার্সাল বস। ঠিক আছে, নেয়ার আয়ার। এবার হলো তাপীয় আয়ার, তাপের ইংলিশ হলো থার্মাল, এটাকে বলা হয় থার্মাল আয়ার। তারপরে আছে কি? তারপরে আছে হলো মধ্য আয়ার, জফলাগুলো আসে নাই। মধ্য আয়ার, এটাকে বলা হয় মিড ওয়েভ আয়ার। তারপর আছে শরীর আয়ার, এটাকে বলা হয় ফিজিক্যাল আয়ার। হ্যাঁ, তারপরে আছে দূরবর্তী আয়ার বা ফার আয়ার। তো এদের তোমরা একটু রেঞ্জগুলো, এটা হলো মিডিয়াম ইম্পর্টেন্ট। হ্যাঁ, মিডিয়াম ইম্পর্টেন্ট, মিডিয়াম বানান কেমনে ভুলে গেছি, মিডিয়াম ইম্পর্টেন্ট। দৃশ্যমান ফুল ইম্পর্টেন্ট, আইআরএর গুলা মিডিয়াম ইম্পর্টেন্ট, ইউভির গুলা লেস ইম্পর্টেন্ট। তো তোমরা যেটা করবে, এগুলোতে যা যা লিখা আছে যে এদের রেঞ্জ কত এবং কোনটা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়, কোনটা কোন জায়গাতে ব্যবহৃত হয়, এখানে যে কয়েকটা কথা লিখা আছে এই কয়েকটা কথা লিখবে। যেমন দেখো, এই যে মিড আয়ার, এটা কোথায় ইউজ হয়? এটা কার্যকরী মূলক শনাক্তকরণে ব্যবহৃত হয়, এটা মনে রাখবা, তোমাদের পরীক্ষায় থাকবে বিভিন্ন জায়গায়। ঠিক আছে, তারপরে এটার রেঞ্জ কত? এটা শরীরের রোগ নির্ণয়ে ইউজ করা হয়, শরীর আয়ার। দূরবর্তী আয়ার, যেটা দূরে মানে সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য। আর নিয়ার আয়ার হলো যেটা সবচেয়ে কাছে, ছোট তরঙ্গ দৈর্ঘ্য। এভাবেই হলো আসলে এগুলা আসে। হ্যাঁ, তো তোমরা কাইন্ডলি এগুলো একটু মুখস্থ করবা, এগুলো একটু মুখস্থ তোমাদের করতে হবে, কিচ্ছু করার নাই, আই এম সরি। আচ্ছা, একজন বলছে আয়ার রশ্মি যখন আমাদের ত্বকে পড়বে তখন চামড়ার নিচের কোষগুলো নষ্ট হবে না? না, ধরো একটা জিনিস তুমি বুঝো, আমাদের চামড়ার যে কোষ, চামড়ার নিচে কিন্তু মাসেল থাকে না, চামড়ার নিচে থাকে চর্বি। তো এখানে যেটা হয়, চামড়া যে তাপে নষ্ট হয় তার চাইতে অনেক কম তাপে চর্বিগুলো গলে যায়। এজন্য চামড়া ভেদ করে যখন আয়ারটা ঢুকে যাচ্ছে, চামড়ার কিছু হয় না, চর্বিটা শুধু গলে যায়। তারপর চর্বিটা কি হয়? ঘাম আকারে বের হয়ে আসে। ঠিক আছে, ওকে ওকে। এবার দেখো, পরের ইয়েতে আসি, তড়িৎ চুম্বকীয় বর্ণালী এর ব্যবহার ভেরি 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে কারেন্সি নোট শনাক্তকরণে ইউভি এর ব্যবহার, আমি টোটাল এখানে 3টা ব্যবহার লিখছি। একটা হলো কি নোট শনাক্তকরণে ইউভি এর ব্যবহার, আরেকটা লিখছি চিকিৎসা ক্ষেত্রে আইআর এর ব্যবহার, এবং আরেকটা লিখছি এনএমআর এর ব্যবহার বা এমআরআই প্রয়োগ। ভাই তুমি যখন বোর্ডের সিকিউ অ্যান্সার করতে যাবা,
এই যে এটা আসবেই আসবে। ইভেন এবার ডিউ রিটেনে কিন্তু এটা দিয়ে দিছে, এই কোশ্চেন যেটা বোর্ডে আসে ওটা ডিউ রিটেন দিয়ে দিছে, মানে একই ধরনের পড়াশোনা, প্যারা খাওয়ার কিছু নাই। এখন আসো কারেন্সি নোট শনাক্তকরণে ইউবি এর ব্যবহার। আমি তোমাদেরকে এখন বলবো, বুঝাবো, যা বুঝাবো পরীক্ষায় তা নিজ ভাষায় লিখবা, ফুল মার্ক পাবা। যারা মুখস্থ করবে তারা কিচ্ছু পাবা না। ঠিক আছে, সবাই কুল কুল। 30 সেকেন্ড ব্রেক, 30 সেকেন্ড ব্রেক। ব্রেক শেষে আমরা শুরু করতে যাচ্ছি। আর মাত্র 10 সেকেন্ড। হ্যাঁ, আর তিনটাই। স্যার আয়ার যেহেতু গরম তাহলে স্কিনে প্রবেশ করলে তো ব্যথা করবে না? না, ব্যথা হয় না কোনো। ঠিক আছে, ওই হালকা গরম, এটা কোনো মানে তেমন কিছুই না। ওকে, এবার একটু দেখো কারেন্সি নোট শনাক্তকরণে ইউবি এর ব্যবহার। ইউবি এর কিভাবে ব্যবহার করে আমি তোমাদেরকে বলি। ধরো আমাদের যুবরাজ, হ্যাঁ, সে চিন্তা করলো আমি তো কেমিস্ট্রি ভালোই পারি, আমি একটু দেখি জাল নোটের ব্যবসা করব। ঠিক আছে, যুবরাজ জাল নোটের ব্যবসা করবে। এখন জাল নোট সে কেমনে বানাবে? তোমরা জানো কিনা জাল নোট কিভাবে বানাই? দেখো তোমাদেরকে জাল নোট বানানো শিখাই আজকে। জাল নোট বানানো শিখাবো এখন। দেখো তোমরা কখনোই ভাইবো না ভাই নোট হলো আসলে এক পাতা। ধরো এটা হলো নোট, হ্যাঁ, তোমরা ভাইবো না যে এটা এক পাতা, মানে একটা পাতা দিয়ে তৈরি। নোট সবসময় কিন্তু দুইটা পরত দিয়ে তৈরি হয়, হ্যাঁ, দুইটা লেয়ার দিয়ে একটা নোট হয়, এবং নোটগুলোকে বলা হয় স্যান্ডউইচ নোট। এই এক পাতা, এই পাশে আরেকটা পাতা, দুইটাকে একত্রিত করে কি হয়, একটা নোট তৈরি হয়। এখন যুবরাজ কি করলো? যুবরাজ খুব ভালো মেশিন আনলো, কাগজ কিনলো ঠিকঠাক, সব কিনে একদম গ্রাফিক্সের ডিজাইন করে হুবহু সেম টু সেম একটা নোট সে বানাইলো। হ্যাঁ, যুবরাজ একটা নোট বানাইলো। নোটের এখানে ধরো এই যে মুজাহিদ ভাইয়ের ছবি টবি দিয়ে দিল সুন্দরভাবে, বাংলাদেশ ব্যাংক এই সেই, ধরো 4000 টাকার নোট বানাইলো সে, 4000 টাকার এক একটা নোট। এখন এই নোট কিন্তু তুমি যখন খালি হাতে ধরবা দেখবা, তুমি কোনোভাবেই বুঝতে পারবা না যে এটা একটা নকল নোট, কোনোভাবেই বুঝতে পারবো। এত ভালো নোট বানাইছে, ঠিক আছে, খুব ভালো নোট বানাইছে। কারণ বানাই সে মার্কেটে ছেড়ে দিছে, সবাই তো ইউজ করতেছে, বুঝতে পারতেছে না 4000 টাকার নোট, মুজাহিদ ভাইয়ের ছবি দেয়া, ওরা ভাবছে সবাই নতুন নোট। কিন্তু মেশিন আসলে এটাকে ধরে ফেলতে পারবে। কিভাবে ধরে ফেলতে পারবে তোমাকে বলি। ও নোট আর একটা আসল নোটের মধ্যে, এই যে ধরো এটা হলো নকল আর এটা হলো আসল, এই দুজনের মধ্যে পার্থক্য কিসে জানো? ওই যে প্রিন্টে ছবিতে লেখা এগুলাতে কোনো পার্থক্য হয় না। পার্থক্যটা হলো আসল নোটটা যখন বানানো হয় এটার ভিতরে দুই পর্দার মাঝখানে একটা কেমিক্যাল দেয়া হয়, একটা কেমিক্যাল দেয়া হয়, এটা কিন্তু দুইটার মাঝে থাকে, এটা বাইরে থেকে দেখা যায় না। এই কেমিক্যালটার নাম হলো ফ্লুরোসেন্ট ফসফোর। কি দেয় ভাইয়া? ফ্লুরোসেন্ট ফসফোর। এখন যুবরাজ তো আসলে এটা জানতো না যে এই দুইটার মধ্যে ফ্লুরোসেন্ট ফসফোর দেয়। ফ্লুরোসেন্ট ফসফোর এইটার আসলে কাজ কি তোমাকে আমি বলি। এইটার কাজ হলো, মনে রাখবা, ফ্লুরোসেন্ট ফসফোর এইটা হলো প্রতিপ্রভা দিতে পারে। কি দিতে পারে ভাইয়া? প্রতিপ্রভা দেয়। এখন তোমরা বলবো ভাই প্রতিপ্রভা জিনিসটা আবার কি? প্রতিপ্রভা জিনিসটাকে আমি তোমাদের বলি, সবাই সামনে তাকাও। প্রতিপ্রভা মানে হলো ছোট তরঙ্গ দৈর্ঘ্য খেয়ে বড় তরঙ্গ নির্গত করে। হ্যাঁ, বড় তরঙ্গ নির্গত করে। এর মানে কি আমি তোমাকে একটু বলি। তুমি এই যে ফ্লুরোসেন্ট ফসফোরের উপর তুমি একটা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ ফেললা, এটা কিন্তু ছোট তরঙ্গ দৈর্ঘ্য, ওইটাকে খাবে, খেয়ে সাথে সাথে ও একটা তরঙ্গ বের করবে যেটা তরঙ্গ দৈর্ঘ্য আসলে বড়। দেখো, দেখেই বুঝা যাচ্ছে এটা ছোট তরঙ্গ আর এই তরঙ্গগুলো হলো বড় তরঙ্গ। তাহলে ও কি করলো? ও ছোট তরঙ্গ খেয়ে বড় তরঙ্গ নির্গত করে, এটার নামই হলো প্রতিপ্রভা। আর এই প্রতিপ্রভা কে দিতে পারে? সেটা দিতে পারে ফ্লুরোসেন্ট ফসফোর, অন্যরা কিন্তু এটা দিতে পারে না। এখন ফ্লুরোসেন্ট ফসফোরে একটা মেশিন আছে, এই যে তোমরা জাল টাকা শনাক্তকরণের যে মেশিনগুলো দেখো, মেশিনের নিচে যখন আসল নোটটা দেয়া হয়, খেয়াল করো ওই আসল নোট, এইখানে মেশিন থেকে একটা ইউভি আসে, ইউভি ফ্লুরোসেন্ট ফসফোর ইউভিটাকে খেয়ে সে একটা ভিজিবল তরঙ্গকে
নির্গত করে। এখন তুমি বলো ভাই ইউভি খেয়ে ভিজিবল, তুমি একটু খেয়াল করো ইউভি এর তরঙ্গ দৈর্ঘ্য কত ছিল দেখো তো ভাইয়া। ইউভি এর তরঙ্গ দৈর্ঘ্য যা ছিল ভিজিবলের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু তার চাইতে বেশি। সাপোজ আমি টাকার উপর ফেললাম 350 ন্যানোমিটার, ও এটাকে খেয়ে 400 ন্যানোমিটারে ধরো বের করে দিল। 300 খেলো, 350 খেলো, 400তে বের করে দিল। 400তে বের করলে সুবিধা কি বলতো? 400তে বের করলে সুবিধা হলো ওইটা কিন্তু একটা দৃশ্যমান রশ্মি, এবং তুমি তখন সেটা দেখতে পাবা। হ্যাঁ, তুমি তখন সেটা দেখবা যে একটা বেগুনি রং বের হচ্ছে। তার মানে দেখো এই ফ্লুরোসেন্ট ফসফোর ইউভি খাইলো, ভিজিবল রশ্মিকে বিকিরিত করলো, একটা শোষণ করছে, সেই ইউভিকে শোষণ করলো, খাওয়া মানে শোষণ করা, এবং ভিজিবল সে কি করছে, ভিজিবলকে সে বিকিরিত করছে, এবং মেশিন তখন এই ভিজিবল রশ্মিটাকে আবার রিসিভ করে সে দেখতে পারে যে ওকে এটার মধ্যে ফ্লুরোসেন্ট ফসফোর আছে। এবার আরো মজার কাহিনী দেখো, এই যে ধরো আমাদের যে টাকাগুলো আছে, সাপোজ এখানে এটা একটা 500 টাকার নোট এবং একটা 100 টাকার নোট, মেশিন কিন্তু বুঝতে পারে কোনটা কত টাকার নোট। কিভাবে বুঝতে পারে দেখো, ধরো 500 টাকার নোটের মধ্যে যেটা দেয়া হইলো, যে ফ্লুরোসেন্ট ফসফোর দেয়া হইলো, ও নির্গত করবে সাপোজ সবসময় 400 ন্যানোমিটার। অলওয়েজ ধরো এটা ওর জন্য ফিক্স করে দিলাম যে ও নির্গত করবে সবসময় 400 ন্যানোমিটার। কত টাকা? 500 টাকা। আর যেই বেচারা 100 টাকার নোট, তার মধ্যে যে ফ্লুরোসেন্ট ফসফোর আছে ওইটা আমি ডিফারেন্ট দিলাম, ও সবসময় নির্গত করবে 475 ন্যানোমিটার ধরো। এখন কি হচ্ছে একটু খেয়াল করো, মেশিন যখন দেখবে যে তার কাছে 400 ন্যানোমিটার ব্যাক আসে, তখন সে বুঝবে এটা 500 টাকার নোট। আর যখন দেখবে যে না 400 তো আসতেছে না, 475 আসতেছে, তখন সে বুঝবে এটা 100 টাকার নোট। তার মানে মেশিন কিন্তু তোমার টাকার দৈর্ঘ্য কত, প্রস্থ কত, টাকার মধ্যে কি মুজাহিদের ছবি নাকি মুজিবের ছবি নাকি ছবি নাই, লাল না নীল, ও কিছুই দেখে না, ও শুধু দেখে তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে যুবরাজ আসলে যা বানাইছে ওর নকল নোট থেকে কখনোই ফ্লুরোসেন্ট ফসফোর থাকবে না, এবং সেখান থেকে মেশিন কোনো সিগন্যাল পাবে না। এবার কথা হলো যুবরাজ তো শিখে গেছে যে ভাই ফ্লুরোসেন্ট ফসফোর দিয়ে, যুবরাজ কিন্তু খুব খুশি হয়, বসে হাসতেছে যে ভাই আমি তো শিখে গেছি ফ্লুরোসেন্ট ফসফোর দিতে হবে। কিন্তু মনে রাখবা ভাইয়া, নর্মালি ফ্লুরোসেন্ট ফসফোর তুমি ইউজ করতে পারবা না দুইটা কারণে তুমি ফ্লুরোসেন্ট ফসফোর তুমি জানার পরে ইউজ করতে পারবে না। এক, ফ্লুরোসেন্ট ফসফোর প্রাইস অ্যান্ড সিকিউরিটি, এটা হলো 1 নাম্বার কারণ। প্রথমে ভাই এটার দাম অনেক বেশি। 2 নাম্বার কারণ সিকিউরিটি, মানে তোমার কাছে অ্যাভেলেবেল কেউ ফ্লুরোসেন্ট ফসফোর সেল করবে না, এটা কেউ সেল করবে না, এটা শুধুমাত্র যাদের লাইসেন্স আছে তাদের কাছে সেল করে। এখন ধরো তুমি ব্ল্যাক মার্কেট থেকে কিনলা ফ্লুরোসেন্ট ফসফোর, তোমার কিনা ডান, কিন্তু কিনে আনার পরও তুমি এটা ইউজ করতে পারবে না। কেন ইউজ করতে পারবে না? কারণ ফ্লুরোসেন্ট ফসফোর হলো একটা উদ্বায়ী পদার্থ, মানে তুমি এটা বাজার থেকে এই যে কিনে আনছো, আমি বাসায় আনতে আনতে দেখবে যে হাই সব উড়ে চলে গেছে, তোমার ফ্লুরোসেন্ট ফসফোর নাই। তাইলে এখন তুমি এই ফ্লুরোসেন্ট ফসফোর তাইলে কি করলা? আনলা, কিন্তু কোনো লাভ হইলো না। এবার যদি তুমি ভালো মেশিন নাও, যে হ্যাঁ উদ্বায়ী, তাইলে আমি এটাকে ভালো মেশিন দিয়ে অ্যাড করবো, সরকার যে মেশিন ইউজ করে উদ্বায়ী পদার্থকে কন্ট্রোল করার জন্য আমি সেটা অ্যাড করবো, সব কিছু তুমি কিনলা, কেনার পর দেখলা যে তুমি একটা 500 টাকার নোট বানাইলা, এবং এই 500 টাকার নোটের পিছিয়ে তোমার খরচ হয়ে গেছে 700 টাকা। তাইলে তো আসলে এই জাল নোট বানায় কোনো লাভ হইলো না। 700 টাকা ইনভেস্ট করে 500 টাকা বানাই ওইটা মার্কেটে তো কত বেচবা, 200 টাকা 300 টাকা, তোমার ফুল লস। তার মানে একটা অরিজিনাল নোট ফ্লুরোসেন্ট ফসফোর দিয়ে বানাইতে হইলে তোমার কি করতে হবে? 700 টাকার উপর খরচ করতে হবে। এই জন্য জাল নোট কখনো সঠিকভাবে বানানো সম্ভব না। এখন আসো যুবরাজের রিয়াকশনটা তোমাদের দেখায়, এমনি এই যে যুবরাজ পুরা লস খেয়ে গেছে। হইলো কিছু একটা ঠিক আছে। 500 টাকা বানাবো, তার জন্য আমার খরচ হয়েছে 700 টাকা। এটা হইলো। তার মানে চাইলেই এটা সম্ভব না। এবার তাইলে তোমাদেরকে যদি বলে ইউভি রশ্মি কিভাবে ব্যবহৃত হয়, তোমরা এই কথাগুলোই লিখে দিবা যে ফ্লুরোসেন্ট ফসফোর ব্যবহৃত হয় যা প্রতিপ্রভা দেখায়। প্রতিপ্রভা মানে হলো ছোট তরঙ্গ দৈর্ঘ্যকে শোষণ করে ও বড় তরঙ্গ দৈর্ঘ্য বিকিরিত করে। তার মানে ওর উপর যখন আমরা ইউভি ফেলি তখন সে ভিজিবল রশ্মি বিকিরিত করে, এবং এক একটা ভিজিবল রশ্মি এক একটা কালার হয়ে আমরা টাকার নোট চিনতে পারি। এবং শুধুমাত্র এটা যে জাল টাকাতে শনাক্ত নয় তা না, আমাদের যে ভিসা আছে, ওই ভিসা বা পাসপোর্ট বলে, পাসপোর্টের মধ্যেও কিন্তু সেম টেকনোলজি ইউজ করে। তুমি চাইলেই একটা নকল পাসপোর্ট বানাইতে পারবা না এসব কারণে। তো ফার্স্ট অফ অল তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও তো ভাইয়া, তোমরা এই মেকানিজমটা বুঝতে পারছো কিনা। একজন বলছে আমি মেশিন বানাবো যেটা নকল টাকা ধরতে পারবে না। হাই হাই রে,
একজন বলছো সরকারের লস হয় না কেন? আচ্ছা, সরকার তো বৈধভাবে কিনে, সরকার তো অবৈধভাবে ফ্লুরোসেন্ট ফসফর কিনে না। হ্যাঁ, সরকার তো অবৈধভাবে কিনে না, অবৈধভাবে কিনলে লস, কিন্তু বৈধভাবে কিনলে লস নাই। আর সরকারের যদি 500 টাকা বানাইতে 600 টাকা বা 700 টাকাও খরচ হয়, সরকারের কখনো লস হবে না। কেন হবে না এটা তুমি অর্থনীতি বুঝলে বুঝতা, বাট আমি তাও তোমাকে একটু বলি। তোমরা যে 5 টাকার কয়েন দেখো না, আচ্ছা তোমার কি কখনো মনে হয় এই 5 টাকার কয়েন কখনো 5 টাকা খরচে বানানো সম্ভব? নেভার। একটা 5 টাকার কয়েনের যে পরিমাণ স্টেনলেস স্টিল থাকে, ওটার মধ্যে যে ডিজাইন থাকে, ওটার মধ্যে যে পরিমাণ টেকনোলজি লাগে, এটা কখনোই 5 টাকা খরচে বানানো সম্ভব না। এবং ওইখানে যে স্টিল আছে, ওই স্টিলের দামও কিন্তু আরো বেশি, 5 টাকার বেশি। এজন্য বাংলাদেশি 5 টাকার কয়েন ইন্ডিয়ানরা পাচার করে নিয়ে গেছিল মাঝখান দিয়ে। তো কেন সরকারের লস হয় না? কারণ 5 টাকা তুমি একবার ইউজ করতেছো 5 টাকা, আরেকজন ইউজ করতেছে 5 টাকা, আরেকজন ইউজ করতেছে 5 টাকা। এভাবে একটা নোট কিন্তু কয়েক হাজার বার ইউজ হয়। 1000 বার ইউজ হলে ওই টাকাটা দিয়ে অ্যাকচুয়ালি 5000 টাকার কাজ হয়েছে। এই জন্য সরকারের কখনো লস হয় না। ঠিক আছে, সরকারের কাছে কয়েন হলো জাস্ট একটা টোকেন, আর কিছুই না। তো যাই হোক, এটা তোমরা বুঝতে পারছো এবং এটা তোমরা বই থেকে একবার পড়বা। ঠিক আছে, বই কার বই? অবশ্যই এসব থিওরি কবির থেকে পড়বা। কবির স্যার কারো না থাকলে হাজারি স্যার পড়তে পারো, বাট আই প্রিফার কবির স্যার। থিওরি কবির স্যার অনেক ইজিলি লিখছে, সবসময় কবির স্যার থেকে থিওরি পড়বা। হাজারি স্যার থিওরি খুব একটা ভালো লিখে নাই। আর ভুলেও একটা বই থেকে থিওরি পড়বা না, সেটা হলো গুহ স্যার। নেভার, নেভার ইভার নেভার, গুহ স্যার থেকে কোনো থিওরি পড়া যাবে না। একদম পাগল হয়ে যাবা, যা বুঝছো তাও বুঝবা না, সব ভুলে যাবা। এবার আসো চিকিৎসা ক্ষেত্রে আয়ার রশ্মির ব্যবহার। এটাও তোমরা বই থেকে একবার রিডিং করলে হবে। তবে আমি কিছু বলে দেই যে তোমরা চিকিৎসার ক্যান্সার নির্ণয়ে আয়ার রশ্মি কি কি ব্যবহার আছে। ক্যান্সার নির্ণয় করা যায়, মস্তিষ্কের রোগ নির্ণয় করা যায়, স্ট্রোক চিকিৎসা করা যায়, ফিজিওথেরাপি করা যায়। ফিজিওথেরাপি মানে কি? ফিজিওথেরাপি মানে হলো, ধরো আমার এই জয়েন্টে ব্যথা, এখন এটার জন্য কিন্তু এরকম ব্যায়াম করা হয়, এই ব্যায়ামগুলো ফিজিওথেরাপি। বিভিন্ন হিট দেয়া হয়, এই হিটটাও ফিজিওথেরাপি। এবং বিভিন্ন জয়েন্ট ব্যথা হলে দেখবে যে একটা বেল্ট দিয়ে এটাকে বেঁধে এটার মধ্যে হিট দেয়া হয়, ওই হিটটা কিন্তু দেয়া হয় আয়ার দ্বারা। বুঝতেছে? আয়ার মানে তাপীয় রশ্মি। মেডিকেল ডায়াগনস্টিক পদ্ধতিতে, তারপরে এফআইআর দ্বারা রোগ নিরাময়। এই কয়েকটা ইউজেস তোমরা একটু শিখে রাখবা, এটা রিডিং পড়লেই হবে বই থেকে। এবার আসো আজকে আমাদের লাস্ট টপিক, এনামার বর্ণালী নীতির প্রয়োগ, রোগ নির্ণয়ে এমআরআই পরীক্ষা। কি পরীক্ষা ভাইয়া? এমআরআই পরীক্ষা। তো তোমরা আগেরগুলা একটু লিখে নাও, যারা লিখতে চাচ্ছ একটু লিখে নাও। 30 সেকেন্ড আবার ব্রেক, আমরা 30 সেকেন্ড পরে আবার শুরু করতেছি। একটু দম নাও সবাই। যাদের বই নাই তারা পিডিএফ পড়তে পারো, অথবা আমি বলবো তোমাদের বাজারে এখন যে বইগুলো আছে, হ্যাঁ, ওই বইটাই কিনে ফেলো। তোমরা হয়তো ভাবতেছো নতুন বই আসলে কিনবা, আসলে নতুন বই আর এখনকার যে বই বাজার আছে সেম, চেঞ্জ হবে না, শুধু একটা কভার পেজ চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ হবে না। সো একটা বই এখন কিনে ফেলো, পরে অন্য রাইটার চাইলে একদম লেটেস্ট কিনতে পারো। এই আজকে তাড়াতাড়ি ছুটি দিব তো। আরে এই যে 11:30 তো বাজবে না, 11:10 মধ্যে ছুটি দিয়ে দেবো, যাও। ওকে, একজন বলছো আমার পিক দিতে তোমরা টাকা বানাবা। আমার ছবি দিয়ে টাকা বানানো আছে, তোমাদেরকে টাকারই ছবি দিয়ে দিব। ঠিক আছে, আমি ঈদ সালামি দিই কিন্তু আমার ছবিওয়ালা টাকায়। ঠিক আছে, ওকে। এবার আসো ভাইয়া, এনামার বর্ণালী নীতির প্রয়োগ বা রোগ নির্ণয় এমআরআই পরীক্ষা। সবাই একটু সামনে থাকো, একটা ইন্টারেস্টিং গল্প আছে। গল্পটা কি? এমআরআই কেন করা হয়? ধরো কারো একজনের মাথায় অনেক ব্যথা, মাথা ব্যথা সহ্য করা যাচ্ছে না, তখন ডাক্তাররা তাকে এমআরআই করতে বলে। কেন? যে মাথার ভিতরে আসলে কোনো কিছু আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা এটা জানার জন্য। তোমরা কি জানো এই এমআরআই মেশিন আবিষ্কৃত হয়েছিল কত সালে? এমআরআই মেশিন আবিষ্কৃত হয়েছিল 1946 সালে। তবে এমআরআই মেশিনের নাম কিন্তু এমআরআই মেশিন ছিল না। এমআরআই মেশিনের নাম যখন আবিষ্কার হয়েছে তখন তার নাম ছিল এন এম আর আই, ওর নাম ছিল এন এমআরআই। এখন এন এমআরআই এর পূর্ণরূপ কি একটু দেখো। এন এমআরআই এর পূর্ণরূপ হলো নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স
রেজোনেন্স ইমেজিং। হ্যাঁ, এটা হলো এনএমআরআই এর পূর্ণরূপ। কিন্তু এটা আবিষ্কৃত যখন হলো এনএমআরআই নামে, এটা তখন মার্কেটে এমআরআই নামটা তখনও কেউ চিনে না, সবাই এনএমআরআই। এটা কেউ না করতে যায় না। দেখো এই মেশিন বানাইতে কোটি কোটি টাকা খরচ হয়েছে, গবেষণায় শত কোটি টাকা খরচ হয়ে গেছে, কিন্তু কেউই এনএমআরআই করতেই যায় না। কেন করতে যায় না ব্যাপারটা বুঝো। কারণ হলো যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এটা চলছিল 1944 সাল থেকে 1948 সাল পর্যন্ত। এখন এটা আবিষ্কৃত হয়েছে 46 সালে, এবং তোমরা জানো 1948 সালে কি হয়েছিল, হিরোশিমা নাগাসাকিতে একটা নিউক্লিয়ার বোম ফেলা হয়েছিল। এখন সারা পৃথিবী নিউক্লিয়ার বোম রে এত ভয় পাইতো, এটার নাম শুনলে সবার ভিতরে আসতে কলিজা শুকিয়ে যেত। এখন দেখো এটার নাম দিছে কি ওরা, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এই নিউক্লিয়ার শব্দটা থাকায় সবাই ভাবছে হাই হাই রে খাইছে রে, এইটা তো জানি কি জিনিস। এবং সবাই মনে করতো কেউ যদি এনএমআরআই করে সে আসলে মারা যাবে, সে ব্লাস্ট হয়ে যাবে, সে আর বাঁচবে না। এজন্য ডাক্তাররা যারাই বলতো এনএমআরআই করতে, সে ভুলেও এমআরআই আর করতো না। সে কি করতো, কান্নাকাটি শুরু করে দিত। তারা যদি আত্মীয় স্বজন জোর করে এনএমআরআই করতে পাঠাইতো, পাঠানোর পরে সে আসলে তাকে আর একই রুমে রাখতো না, তাকে আলাদা রুমে রাখতো, দূরে দূরে। হ্যাঁ, তাকে আলাদা রুমে রাখতো, কারণ সে যদি ব্লাস্ট টাস্ট হয়, মানুষের এরকম একটা বিশ্বাস ছিল। এনএমআরআই যখন আবিষ্কৃত হয়েছে শুরুতে কেউ ইউজ করতো না, এটা ছিল একটা ব্যবসায় লস। তখন তো বিজনেসম্যানরা টেনশনে পড়ে গেল যে এত টাকা ইনভেস্ট করে এই মেশিনটা বানাইলাম, কিন্তু এটা যদি ফুল লস হয় কেমনে হবে। তখন তারা আস্তে নামের আগ থেকে এনটাকে বাদ দিয়ে দিছে, নাম দিয়ে দিছে শুধু এমআরআই। এমআরআই এর পূর্ণরূপ কি, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এবার তো মানুষ খুশি, হ্যাঁ ম্যাগনেটিক মানে চুম্বক, চুম্বক দিয়ে ছবি তুলবে, কোনো ব্যাপারই না, চিল। তারপরে এটার নাম আসলে প্রথমে এনএমআর থাকলেও পরে এটার নাম হয়ে গেছে এমআরআই। দুইটা কিন্তু একই জিনিস, এটা মাথায় রাখবা। এখন আসো এই এমআরআই আসলে কিভাবে কাজ করে আমরা সেটার মূলনীতিটা একটু শিখি। সবাই সামনে তাকাও। ধরো কেউ একজনের মাথায় প্রচন্ড ব্যথা, আমি তার মাথাটা একটু আঁকতেছি। হ্যাঁ, এটা হলো কেউ একজনের মাথা, ঠিক আছে, এটা হলো মাথা, তার মাথায় প্রচন্ড ব্যথা। এবং মনে রাখবে এমআরআই ইউজ করা হয় কোনো শক্ত খোলসের ভিতর নরম অংশকে জানার জন্য, এমআরআই ইউজ করা হয়। এক্সরে ইউজ করা হয় হাড্ডি শক্ত জিনিসকে দেখার জন্য, আর এমআরআই ইউজ করা হয় নরম জিনিসকে দেখার জন্য। এখন কারো যদি মাথায় ব্যথা থাকে তখন সেটার মধ্যে দিয়ে কি করা হয়, সেটার মধ্যে দিয়ে প্রথমে পাস করা হয় চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র একটা স্ট্রং চৌম্বকের মধ্যে, তোমরা দেখবা যে এমআরআই মেশিন হলো এরকম একটা টানেলের মতো। হ্যাঁ, টানেলের মতো, এটার ভিতর দিয়ে কিন্তু মানুষকে ঢুকাই দেওয়া হয়, পুরো মেশিনের মধ্যে মানুষকে এভাবে ঢুকাই দেওয়া হয়। ওই যে তাকে ঢুকাই দেওয়া হলো ওইটার ভিতর কিন্তু একটা বড় চুম্বক আছে, ওই চৌম্বক ক্ষেত্র তার পুরা বডির মধ্যে দিয়ে পাস করা হলো। এখন তার পুরা বডির মধ্যে পাস করলে কি হয় একটু খেয়াল করো। ভাইয়া তোমরা কি জানো আমাদের বডি বা হিউম্যান বডিতে 70% কিন্তু ওয়াটার। হ্যাঁ, মানুষের বডির 65 থেকে 70% হলো পানি। এখন দেখো একটা পানির মধ্যে আসলে কি থাকে, অক্সিজেন থাকে এবং 2টা হাইড্রোজেন থাকে। তো পুরা মাথার মধ্যে এভাবে অক্সিজেন আর হাইড্রোজেন আছে। এবং তোমরা জানলে অবাক হবে যে হাইড্রোজেন কিন্তু একটা ছোটোখাটো চুম্বকের ন্যায় একটু ব্যবহার করে। এটা কি, এটা একটা ছোটোখাটো চুম্বকের ন্যায় ব্যবহার করে। এটাও একটা ছোট চুম্বক, এটাও একটা ছোট চুম্বকের ন্যায় কাজ হয়। এখন চৌম্বক ক্ষেত্রের মধ্যে যখন এই পানিটাকে তুমি দাও, যখন এই হাইড্রোজেনগুলোকে দাও, স্বাভাবিকভাবে একটু খেয়াল করো, প্রথমে ধরো এটা একটা হাইড্রোজেন অ্যাটম, এটা ধরো এইদিকে ফিরে আসে, আরেকটা হাইড্রোজেন অ্যাটম, এটা ধরো এইদিকে ফিরে আসে, আরেকটা হাইড্রোজেন অ্যাটম, এটা ধরো এইদিকে ফিরে আসে, আরেকটা হাইড্রোজেন অ্যাটম। এগুলো পানির মধ্যে বিভিন্ন হাইড্রোজেন অ্যাটম, ধরো এক একজন এভাবে এক এক দিকে ফিরেছিল। কিন্তু তুমি যখন চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে পাস করলা তখন দেখবা কি এই প্রত্যেকটা হাইড্রোজেন অ্যাটম সোজা হয়ে গেছে, মানে তারা একই দিকে ফিরে গেছে। তারা কি করছে ভাইয়া, একই দিকে ফিরে গেছে। এই জিনিসটা তোমরা বুঝতে পারবা তোমরা যদি অনেকগুলো লোহার প্যারেক নাও, আর লোহার প্যারেকের মধ্যে যখন তোমরা চুম্বক কাছে আনবা দেখবা যে একটু নাড়াচাড়া করলে লোহার প্যারেক সবগুলো সোজা হয়ে গেছে। ঠিক আছে, এইটা হলো প্রথমে এটা হয় যে পানি আছে 70%, সেই পানির কণাগুলা চৌম্বক ক্ষেত্রের প্রভাবে সব একই দিকে হয়ে সোজা হয়ে দাঁড়াই গেছে। কেন, কারণ ওই হাইড্রোজেনগুলো একটা ছোট চুম্বক, এর মধ্যে যখন বড় চুম্বকের প্রভাব পড়লো এই চুম্বকের প্রভাবে সে প্রথমে সোজা হয়ে গেল। তারপরে
আমরা এই ইলেকট্রনগুলোর উপর, এই পরমাণুগুলোর উপর আমরা হলো রেডিও ওয়েভ পাস করি। কি পাস করি ভাইয়া? রেডিও ওয়েভ। হ্যাঁ, রেডিও ওয়েভ, তোমরা দেখছো বেতার তরঙ্গ। এইটা যখন তুমি পাস করবা তখন এইটা এইখানে শোষিত হবে। কি হবে ভাইয়া? রেডিও ওয়েভ প্রথমে শোষিত হবে, শোষিত হওয়ার পর তুমি যখন রেডিও ওয়েভটাকে আবার বন্ধ করে দিবা, শোষিত এর পরে এটা হবে আবার বিকিরিত। প্রথমে শোষিত হয়, পরে বিকিরিত হয়। তোমাদের কি মনে আছে ভাইয়া তোমাদেরকে বলছিলাম যে বোর পরমাণু মডেলে কি হয়, যে আমরা যদি বাইরে থেকে কোনো একটা তরঙ্গ ফেলি তাহলে ইলেকট্রন কি করে? এনার্জি শোষণ করে উপরে যায়, শোষণ করার পরে আবার সে বিকিরিত হয়ে নিচের কক্ষপথে ফিরে আসে। এই সেম কাহিনীটা এখানে হয়। আমি যখন রেডিও ওয়েভ দিব, এরা প্রথমে শোষণ করবে এবং পরে কি করবে? বিকিরণ করবে। শোষণ করবে এবং বিকিরণ করবে। রেডিও ওয়েভটাকে শোষণ এবং বিকিরণ করলে তুমি খেয়াল করো, এদের থেকে আমি কি পাবো? একটা সিগন্যাল পাবো। এদের প্রত্যেকের থেকে আমি কি পাবো? এক একটা সিগন্যাল পাবো। প্রত্যেকটা পানি থেকে এক একটা কি পাওয়া যাবে? সিগন্যাল পাওয়া যাবে। এই সিগন্যালগুলোকে আমরা এখানে কম্পিউটারের মধ্যে দিব। কম্পিউটার এগুলোকে প্রসেস করে একটা ছবি বানাই ফেলবে। এখন খেয়াল করো, সাপোজ এই যে মস্তিষ্কটা আছে, এই মস্তিষ্কের মধ্যে কোনো একটা জায়গায় তার পেইন আছে, পেইন মানে ব্যথা। হ্যাঁ, যে এই জায়গার মধ্যে প্রচণ্ড ব্যথা করতেছে, এখানে টিউমার আছে ধরো। এখন টিউমার থাকলে কি হবে তুমি একটু খেয়াল করো, পুরা বডির সবখানে যে পরিমাণ পানি আছে, এই যে এখানে যত এইভাবে পুরো মাথার মধ্যে তো পানি আছে আমরা জানি, কিন্তু যে জায়গাতে আসলে টিউমার হয়েছে, যে জায়গাতে ব্যথা, ওই জায়গায় কিন্তু পানির ঘনত্ব বেশি থাকবে। ওই জায়গায় পানি কি থাকবে? বেশি থাকবে। কারণ স্বাভাবিকভাবে আমরা জানি আমাদের শরীরে কোনো জায়গায় যদি ব্যথা হয়, আমরা যখন এটাকে এইভাবে করি, এখানে দেখবে পানি জমে এটা ফুলে যায়। সো কোনো জায়গায় যদি টিউমার থাকে, সেই টিউমারের চারপাশে কি বেশি থাকবে? পানি বেশি থাকবে। এবং এই পানি যদি বেশি থাকে, ওইখান থেকে সিগন্যালগুলোও কি আসবে? বেশি আসবে। সিগন্যাল বেশি বেশি আসবে। ওই সিগন্যাল দেখে কম্পিউটার তখন আমাদেরকে একটা 3D ইমেজ দেয়। কি দেয় ভাইয়া? 3D ইমেজ। যে ছবি দেখে আমরা বলি যে হ্যাঁ এখানে কি আছে? টিউমার থাকতে পারে। টিউমার আছে কিনা এটা কিন্তু 100% শিওরলি বলে না, বলা হয় টিউমার থাকতে পারে। হ্যাঁ, কারণ এই পানি দেখে ওইটাকে আসলে নির্ণয় করা হয়। এখন তোমরা একটু খেয়াল করো, তোমরা যারা এমআরআই করতে কাউকে দেখছো বা নিজেদের করাইছো, এমআরআই করার টাইমে হাতে যদি কোনো ঘড়ি থাকে, কোমরের বেল্ট, মানে মেটাল জাতীয় সব কিছু কিন্তু ফেলে দেওয়া হয়। কেন? কারণ মেটাল জাতীয় কিছু থাকলে সেটা চুম্বক দ্বারা কিন্তু আকর্ষিত হয়ে আমাদের এইখানে তরঙ্গগুলোকে চেঞ্জ করে দিবে। এই কারণে সবসময় এই কাজটা করা হয়, মেটাল কিছু রাখা হয় না। এখন আসো আমি আবার ওভারভিউ করি, আর তোমাদেরকে আমি এটার উপর কিন্তু একটা ইয়ে দিয়ে দিব, একটা ইউটিউব লিঙ্ক দিব, যেখানে হলো গ্রাফিক্সে একটু দেখানো আছে কিভাবে আসলে কাজ করে। হ্যাঁ, একদম ইজি ভাষায় দেয়া আছে। এমআরআই যদি আমি তোমাকে আসলে ফুললি বুঝাইতে চাই, ফুললি এটার মেকানিজম দেখাইতে চাই, তাহলে আমি তোমাকে লামোর গতি নামে একটা কথা আছে, সেই লামোর গতি তোমাকে শিখাইতে হবে, যেটা ইন্টারমিডিয়েটের কোথাও নাই। আবার এই লামোর গতির ইকুয়েশন তোমাকে শিখতে, যেটা ভেরি টাফ। এগুলো তোমাদের দরকার হবে না। তোমাদের শুধু দরকার হবে ভাইয়া নর্মাল যে কথাগুলো বলছে। ভাইয়া কি বলছে? ভাইয়া বলছে হিউম্যান বডিতে 70% পানি থাকে। পানি গঠিত হয় অক্সিজেন এবং হাইড্রোজেন দিয়ে। হাইড্রোজেন একটা ছোট চুম্বকের ন্যায় কাজ করে। তো পানিগুলো এলোমেলোভাবে বিক্ষিপ্ত অবস্থায় থাকে, কিন্তু যখন আমরা একটা স্ট্রং চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে এই বডিটাকে পাস করি, তখন পানিগুলা কি হয়? পানিগুলা সোজা হয়ে যায়, বা আমরা বলি ওরিয়েন্টেড হয়ে যায়। কি হয়ে যায়? ওরিয়েন্টেড হয়ে যায় পানিগুলা। তারপর সেই পানির মধ্যে বা সেই হাইড্রোজেনের মধ্যে আমরা রেডিও ওয়েভ দেই। রেডিও ওয়েভ সে শোষিত করে পরে আবার বিকিরিত করে। সেই বিকিরিত রশ্মিটা কম্পিউটার নিয়ে একটা 3D ইমেজ ক্রিয়েট করে, এবং ওই ইমেজ দেখে আমরা বুঝতে পারি এখানে কোনো টিউমার বা কিছু আছে কিনা। কেন বুঝতে পারি? কারণ যেখানে আসলে ব্যথা হয়, সেই ব্যথার জায়গার চারপাশে পানির ঘনত্ব বেড়ে যায়। তো যে জায়গা থেকে পানির সিগন্যাল বেশি আসবে, ওই জায়গাতে ধরে নেওয়া হয় যে টিউমার আছে। এটাই ছিল আমাদের এমআরআই এর একদম বেসিক জিনিসপাতি। আর আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়ে দিব, ওই ভিডিও দেখলে তুমি নিজে বানাই লিখতে পারবা। ভুলেও কেউ এটা গুহ স্যারের থেকে পড়তে যাবে না, এমন বাজেভাবে লিখছে। তুমি একবার চাইলে কবির স্যারের বই থেকে এটা পড়ে নিতে পারো, তাইলে লিখতে পারবা। ঠিক আছে? তো এই ছিল আমাদের এমআরআই এর কাজ। আজকের লেকচার আসলে আমাদের এই পর্যন্ত। এখন তোমাদের সামনে আমরা একটা স্পেশাল পর্ব আজকে রাখতেছি। সেই স্পেশাল পর্বটা কি? হ্যাঁ,
আজকে স্পেশাল পর্বটা হলো, তোমরা একটু খেয়াল করো, তোমাদের তো ফার্স্ট ইয়ার শুরু হতে যাচ্ছে, মাত্র কলেজের অ্যাপ্লিকেশনের রেজাল্ট দিচ্ছে, কিন্তু তোমাদের যেসব ভাইয়ারা অলরেডি ফার্স্ট ইয়ার শেষ করছে এবং ফার্স্ট ইয়ার শেষ করে তাদের কাছে কিছু জিনিস মনে হয়েছে যে কিছু কাজ করা উচিত এবং কিছু কাজ করা উচিত না, হ্যাঁ, তো তারা কিন্তু 1 বছর সময় খাটিয়ে এই জিনিসটা শিখতে পারছে। বাট তুমিও যদি 1 বছর সময় কাটাও তুমিও শিখতে পারো, তবে 1 বছর কিন্তু লস হয়ে যাবে। তো এটা কি ভালো না, যার 1 বছর হয়ে গেছে, যে এক্সপিরিয়েন্স, তার কাছ থেকে জিনিসগুলো শোনা যে কি হবে, কিভাবে পড়বো। তো এই জিনিসগুলো নিয়ে আজকে যুবরাজ তোমাদের সামনে কথা বলবে, ফার্স্ট ইয়ারের এক্সপিরিয়েন্স শেয়ার করবে। আমাদের যে ক্লাস, হ্যাঁ, এই ক্লাস আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো, হ্যাঁ, আর আমি গ্রাফিক্সটা দিয়ে দিলে ফুল বুঝে যাবা। আর নেক্সট ক্লাসে আমরা হলো হাইড্রোজেন বর্ণালী পড়বো। আর এখন তোমাদের সামনে যুবরাজ একটু কথা বলবে। তো এক্সপিরিয়েন্সগুলো খুব ভালোভাবে শুনে, এটা কিন্তু আমার ক্লাসের চাইতে বেশি ইম্পর্টেন্ট, কারণ ক্লাসে তো তোমাকে আজকে একটা টপিক পড়াইলাম, ও কিন্তু পুরো 1 বছরের কথা পড়াবে। বলেন রাজ ভাই একটা প্রশ্ন করবে কি? বায়োলজি? ভাই শুনো, বায়োলজিতে যা পড়াচ্ছে সবই কেমিস্ট্রি। এই আসো যুবরাজ, আসো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি আসলে কথা কম বলি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আচ্ছা, আমি কথা কম বলি, এটা হচ্ছে মিথ্যা কথা সম্পূর্ণ। আজকে আসাটাও হয়েছে হঠাৎ। আজকে আসা কলমটা আজকে আসাটাও হয়েছে অফিসে হঠাৎ। স্যারকে ক্লাসের আগ মুহূর্তে বললাম যে স্যার, আমি একটু সামনাসামনি বসে একটা ক্লাস করতে চাই। তো আসলাম, আসার পরে স্যারকে বললাম যে স্যার, ওদের যদি কোনো গাইডলাইন লাগে তাহলে আমি গাইডলাইন দিতে পারবো। তো স্যার বললো আচ্ছা দাও, সমস্যা নেই। এই যে রাজ ভাইও আছে আমাদের সাথে, রাজ ভাই থাকে সবসময় ক্লাসের সামনে। ভাই একটু আসেন না। এই যে আজকে অনেক মাইট দিছে আমাকে, তোমরা একটু দেখো। ভাইয়া কোনো প্রবলেম হলে ভাইয়া দেখবে, আমিও আছি। আরও তোমাদের সাথে আরও একজন মডারেটর অ্যাড হবে, আমাদের আদিত্রি, ও হচ্ছে 25 ব্যাচের। তো তোমাদের সাথে কিছু কথা আজকে বলতে চাই। যেমন প্রথমে হচ্ছে যে এইচএসসি লাইফে বা যে কোনো রেজাল্টের ক্ষেত্রে, যে কোনো এক্সামের ক্ষেত্রে হচ্ছে ভাগ্য ম্যাটার্স, লাক ম্যাটার্স, বাট আগে পরিশ্রম। লাক ম্যাটার্স বাট আগে পরিশ্রম। আগে পরিশ্রম জিনিসটা কেমন, যে তুমি যদি মনে করো ঘরে বসে আছো, পড়তেছো না, শুধু বলতেছো যে আমার ভাগ্য আমাকে খাবার এনে দিবে, আমার ভাগ্য আমাকে রেজাল্ট এনে দিবে, তাহলে কিন্তু হবে না। আমার একজন স্যার ছিলেন, আমি যখন ক্লাস 6-এ ক্যাডেট কোচিং করেছিলাম, তখন আমার একজন স্যার ছিলেন। স্যার একটা পাই চার্ট দেখিয়েছিলেন, যে পাই চার্টের 2% হচ্ছে লাক, 2% ডিপেন্ড করতো লাকের উপরে। স্যার বলছে 70%, এর আগে কখনো লাইভ ক্লাসে কথা বলি নাই, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। 70% এটা স্যার বলেছিলেন সেলফ, জিনিসটা বোঝাচ্ছি। আর বাকি যে 28% এটা হচ্ছে ফ্রেন্ডস, ফ্যামিলি, এনভায়রনমেন্ট, শর্টকাটে লিখলাম এনভায়রনমেন্ট, আর হচ্ছে টিচার। এই 4টা জিনিস। তো মেনলি স্যার কি বোঝাতে চেয়েছিলেন, যে 70% হচ্ছে নিজের কাছে, নিজের কাছে বলতে নিজের পরিশ্রম, 70% নিজের পরিশ্রম, ফ্রেন্ডস, ফ্যামিলি, এনভায়রনমেন্ট, টিচার, এটা ম্যাটার করবে 28%। বিজ্ঞানীদের মতামত অন্যরকম হইতেই পারে। আর লাক ম্যাটার করবে হচ্ছে 2% তোমার। ঠিক আছে, শুধু লাকের উপর ডিপেন্ড করলেও চলবে না, শুধু নিজের পরিশ্রম। একটা কথা আছে না, যে স্মার্ট ওয়ার্ক প্লাস হার্ড ওয়ার্ক, এই দুইটার একটা কম্বিনেশন লাগবে। আবার হচ্ছে শুধু টিচারের উপর ডিপেন্ড করলেও চলবে না, তিনটার একটা পারফেক্ট কম্বিনেশন লাগবে। আমার একটা ফ্রেন্ড ছিল, সে হচ্ছে মানে সবার সাথে খুব ভালো স্টুডেন্ট, বাট সবার সাথে সম্পর্কটা একটু খারাপ, ব্যাড, এবং তার অনেক ওভার কনফিডেন্স ছিল, আমি এই এসএসসিতে A+ পাবোই পাবো। কনফিডেন্স থাকা ভালো, বাট ওভার কনফিডেন্স থাকা ভালো না। তার ক্ষেত্রে কি হয়েছে, 3টা সাবজেক্টে সে পেয়েছে 79, আর একটা সাবজেক্টে খুব সম্ভবত ইংলিশে সে পেয়েছে 119। মানে এই চারটা সাবজেক্টের যে কোনো একটাতে আর 1 মার্ক বা 2 মার্ক বেশি পেলেই কিন্তু তার হচ্ছে এসএসসিতে A+টা চলে আসে। তো লাক ম্যাটার্স, এই জায়গায় ওর যদি ভাগ্য আর একটু ভালো থাকতো, কোনো এক জায়গায় 1 মার্ক পেয়ে সে হচ্ছে A+টা পেয়ে যেত।
তো লাক ম্যাটার্স, বাট আগে পরিশ্রম, এটা হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের স্প্রেডশিট, আরেকটা পেজ বাড়তি নেই, তোমাদের হচ্ছে স্প্রেডশিট আর এফবি পোস্টে তোমাদের ক্লাসের কমেন্টগুলো দেওয়া আছে। এখন এই ক্লাসটা তো আমরা লাইভেই করব, লাইভে করব ম্যাক্সিমাম স্টুডেন্ট, এটা হচ্ছে আমার তোমাদের প্রতি একটা উপদেশ বলতে পারো, লাইভেই করব। কিন্তু এই তাহলে রেকর্ডেডটা কখন লাগবে? রেকর্ডেডটা লাগবে যখন হচ্ছে আমি ক্লাসের নোটটা করতে যাব। আমি যেটা করি যে লাইভ ক্লাসে স্যারদের সাথে লাইভ করি, সব কিছু বোঝার চেষ্টা করি, মনোযোগটা থাকে লাইভের দিকে। এরপর আমি যাই হচ্ছে নোট, এরপর লাইভ শেষে, লাইভ যখন আমার একবার করা শেষ, আমি যাই রেকর্ডেড ক্লাসে নোট করতে, অথবা পিডিএফ দেখেও তোমরা নোট করতে পারো। ঠিক আছে, এই দুইটা জিনিস দেখে নোট করি। পিডিএফ দেখে আমার নোট করা ভালো হয় না, তাই হচ্ছে আমি রেকর্ডেড ক্লাসটা আরেকবার দেখে নোট করি। আবার যারা হচ্ছে নতুন ভর্তি হয়েছে, নিউ অ্যাডমিশন, তারাও হচ্ছে এই রেকর্ডেড ক্লাসটা করতে পারো। ঠিক আছে, তো স্প্রেডশিট এফবি পোস্ট। আরেকটা জিনিস হচ্ছে আমরা নোটস কালেক্ট করব তোমাদের, তোমরা যারা নোট করতেছো, আমি চেষ্টা করব সবার নোটই কালেক্ট করার, কিন্তু যাদেরটা বেস্ট হবে, বেস্ট, তাদের জন্য আমরা আলাদা একটা সেকশন রাখতেছি স্প্রেডশিটে, যে বেস্ট নোট। তাদেরকে চকলেট দিবে, যে রাজ ভাইয়া বলতেছে তাদেরকে চকলেট দিবে রাজ ভাইয়া, ঠিক আছে? তো বেস্ট নোট, এই বেস্ট নোটের একটা কালেকশন আমরা করব। এই বেস্ট নোটটা তোমাদের 27 ব্যাচ যারা আছে নতুন আসবে তাদের কাছেও দেয়া হইতে পারে, যে তারা যাতে তোমাদের নোটটা দেখে বুঝতে পারে কোন চ্যাপ্টারে কি আছে। তোমরাও দেখবা 26 ব্যাচের যারা নতুন আসবে তারাও দেখবে, পাবলিক গ্রুপে তোমরা নোটগুলো পোস্ট করবে, সেই নোটগুলো স্যার দেখে, তোমাদের ম্যাক্সিমাম নোটই স্যার দেখেন, এবং তারপর সেখান থেকে স্যার বাছাই করে আমাকে দেন যে এই নোটটা হচ্ছে এই ক্লাসের বেস্ট নোট। শুধু বেস্ট নোট না, যাদের নোটগুলো বেটার হবে আর যাদের নোটগুলো গুড হবে, তাদের নোটগুলো নিয়েও আমরা আলাদা প্লে লিস্ট করার চিন্তা ভাবনা করতেছি। বাট আগে যাদের নোটটা বেস্ট হয়েছে তাদেরটা দেখবো, ঠিক আছে? এরপর ক্লাস জমিয়ে না রাখা, কই লিখবো? দেখা যায় নতুন পেজ নেই। ক্লাস জমিয়ে না রাখা, ক্লাস জমিয়ে না রাখা, এই জিনিসটা কি? এই জিনিসটা মারাত্মক একটা বদ অভ্যাস, স্পেশালি ফার্স্ট ইয়ারে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, কোনো একটা পার্সোনাল রিজনের কারণে আমার পাক্কা 12 দিন পড়ালেখা অফ ছিল। মানে পড়ালেখার ওই 12 দিন আমি ধারে কাছেও নেই, ওই 12 দিন আমি পড়ালেখার ধারে কাছেও নেই। শুধু ওই 12 দিন না, ওই 12 দিনের আগের 10 দিন, আগের মোটামুটি 7-8 দিন, আর পরের হচ্ছে 10 দিন, প্রায় 1 মাস আমার পড়ালেখা অফ, 1 মাস। অ্যান্ড এইচএসসি লাইফের 1 মাস মানে অনেক কিছু। এইচএসসি লাইফের টোটাল টাইমই থাকে 18 মাস, তার মধ্যে 1 মাস আমার নাই। তো সেখানে যেটা হয়ে গেছে, আমার প্রায় 20 সাদা কালি, আচ্ছা, আমার প্রায় 20টার মতো ক্লাস জমে গেছিল, এবং এই 20টা ক্লাস করতে গিয়ে আমার পরবর্তীতে আরো 20টা ক্লাস জমে গেছে। মানে এই 20টা ক্লাস করা শেষ হয় নাই, এখনো কমপ্লিট হয় নাই, বাট তারপরও আরো 20টা ক্লাস জমে গেছে। এই জিনিসটা যেন তোমাদের কারণ না হয় যে এই 20টা ক্লাস তো আমি করবই, এই 20টা ক্লাস যাক, পরে দেখবো, আগে যেগুলো লাইভ চলতেছে সেগুলো ক্লাস করব। আর যারা পরে ভর্তি হবা তারা চেষ্টা করবা 1.5x অথবা 1.25x স্পিডে দিয়ে ক্লাসগুলো করে ফেলার। 2x স্পিডে দিয়ে করা যায়, বাট এটা আমার জন্য প্রেফারেবল না। এই দুইটা আমার জন্য প্রেফারেবল, 1.75 এটা তোমাদের উপর ম্যাটার করে অ্যাকচুয়ালি। আমাদের রিপন স্যার একটা কথা বলেছিলেন যে তোমাদের অনেকের প্রশ্ন, কমেন্টগুলো পড়ি নাকি, তোমাদের অনেক প্রশ্ন যে দিনে কতক্ষণ পড়বো ভাইয়া, দিনে কতক্ষণ পড়বো, এটা অ্যাকচুয়ালি ম্যাটার করে তোমার উপরে, যে তুমি কতক্ষণ পড়তে পারো। এখন আমি টেবিলে 1 ঘন্টার বেশি বসেই থাকতে পারি না, তাহলে আমি দিনে 18 ঘন্টা পড়বো কিভাবে? আমার দিনে 8 ঘন্টা না ঘুমাইলে হয় না। আমি একটা আপুকে চিনি, এইচএসসি 24 ব্যাচের, আমাকে অনেক গাইড করতো, একটা ভাইয়া 2টা আপু ছিল, আমাকে অনেক গাইড করতো এসএসসি লাইফের টাইম। জি স্যার, 3জন ছিল যে আমাকে এসএসসি লাইফে অনেক গাইড করেছে। তো তাদের মধ্যে একজন ছিল অনেক ট্যালেন্টেড। তো ওই আপুটা দেখা গেছে ডাক্তার তাকে বলেছে যে দিনে তার 12 ঘন্টা ঘুমাইতে হবে।
সরি দিনে 10 ঘন্টা ঘুমাইতে হবে, 10 ঘন্টা। তো যে দিনে 10 ঘন্টা ঘুমায় তাকে আমি যদি বলি তোমার 16 ঘন্টা না পড়লে হবে না, ও তো এমনিতেই ডিপ্রেশনে চলে যাবে। তোমরা যে যতটুকু নিতে পারো, আবার কারো কারো আছে যে 6 ঘন্টা পড়লে পড়া শেষ হয়ে যায়, কারো কারো আছে 12 ঘন্টা পড়লেও সেই পড়াটা হয় না। সো ইটস আপ টু ইউ যে তুমি কতক্ষণ পড়বা দিনে। এরপরে হচ্ছে বিলিভ অন এফটি, যে তোমরা এফটির উপর বিলিভটা রাখো। যে অনেকেই দেখি আজকে কমেন্ট করতেছে যে স্যার আপনি বলছেন কম ক্লাস নেবেন, ক্লাস হয়ে গেছে 1.5 ঘন্টার বেশি, তো এটা কি মানে এটা কেমন হলো? এই জিনিসটা আমি একটু তোমাদেরকে রিপ্লাই দেই যে ক্লাস যতক্ষণই হোক সেটা তোমার ম্যাটার করে না। স্যার কতটুকু পড়াচ্ছেন, যে ক্লাসে গল্প করতেছে নাকি পড়াচ্ছে, গল্প করাও খারাপ না, স্যাররা গল্প করলেও আমরা অনেক কিছু শিখতে পারি, কিন্তু স্যার ক্লাসে যে নাই ব্রেক টাইম, এই টাইমটা তোমরা ইউটিলাইজ করতে পারো। তারপর স্যার ক্লাসে কি পড়াচ্ছে এইটার উপর তোমরা মনোযোগ দাও, ঠিক আছে? স্যার কতক্ষণ পড়াচ্ছে এটার উপর ফোকাস করার দরকার নেই, ঠিক আছে? কি পড়াচ্ছে, কেন পড়াচ্ছে, এটার উপর ফোকাস দাও, ঠিক আছে? এরপর দেখি তোমাদের একটু কমেন্ট পড়ি, তারপর কথা বলি। আচ্ছা, রাজ ভাইয়া বলতেছে চকলেট দিবে আমাকে। আমি এখনো পর্যন্ত রাজ ভাইয়ের কাছে 4টা চকলেট পাই, একটাও দেয় নেই, ঠিক আছে? ভাইয়া মনে হয় তাহলে বায়োলজিতে ভালো করতো। বায়োলজি না, বায়োলজিতে ভালো করি বাট এতটাও ভালো না, ঠিক আছে? 2x না দিলে স্লো লাগে, 2x না দিলে স্লো লাগে, তাহলে তোমার ব্রেন হচ্ছে বেশি ফাস্ট, এই জন্য 2x না দিলে স্লো লাগে, ঠিক আছে? আচ্ছা, এরপর এরপর হচ্ছে যে অনেকের একটা কোয়েশ্চেন আছে, স্যাররা কোন বই দেখে পড়ায়? স্যাররা কোন বই দেখে পড়ায়? মূলত এফটি এর টিচাররা একটা বই দেখে পড়ায় না, একটা বই দেখে পড়ায় না, তারা 5টা থেকে 6টা। আমি যদি এখন তোমাদেরকে বলি, তোমাদেরকে ফাহাদ স্যারের বইয়ের নামগুলা বলি যে কার কার বই স্যার পড়েন, স্যার মিনিমাম 20টা বই পড়েন, 20টা বই পড়ে তারপর ক্লাসে আসেন। তো তুমি এটা কিভাবে বলতেছো যে স্যাররা কোন বই? মিনিমাম 5 থেকে 6টা, আরও বেশি। কোন কোন টিচার আছে আরো বেশি, যেমন সাকিব ভাই আমাদেরকে যখন ইবিএ তে পড়াইতো, ইবিএ 2 তে এটা বলছে কিনা আমি জানি না, ইবিএ তে যখন পড়াইতো তখন আমি দেখছি সাকিব স্যার হচ্ছে নিউজ পেপার পড়েও ক্লাস করাইতে আসছে, যে শুধু বই পড়ে তার এনাফ মনে হয় নাই, তাই স্যার নিউজ পেপার পড়ে তারপর ক্লাস করাইতে আসছে, ঠিক আছে? তো কোন বই থেকে স্যার পড়াইছে এটা না ভেবে তোমরা ভাবো হচ্ছে যে স্যার যেটা পড়াইতেছে ওইটার পিডিএফটার উপর তোমরা ফোকাস করো। আরেকটা কি, আরেকটা হচ্ছে এইচএসসি প্লাস অ্যাডমিশন, এই দুইটা প্যারালেলে রাখার চেষ্টা করো, কারণ এখন হচ্ছে তোমাদের শুরুর টাইম, ঠিক আছে? এখন হচ্ছে তোমাদের শুরুর টাইম, এই জন্য এইচএসসি আর অ্যাডমিশন এই দুইটা একসাথে চলার চেষ্টা করো, ঠিক আছে? তারপর যদি দেখো যে হচ্ছে না 3 মাস 6 মাস পর, তখন তোমরা শুধু এইচএসসির উপর ফোকাস করবা। যেমন আমি শুরুতে এইচএসসি আর অ্যাডমিশন দুইটাতেই ফোকাস করেছিলাম, কিন্তু মাঝখানে ওই গ্যাপটা, আমার এই 1 মাসের গ্যাপটা পড়ে যাওয়ার কারণে আমি এখন শুধু এইচএসসি তে ফোকাসড আছি, ঠিক আছে? এবার তোমাদের কারো কথা থাকলে বলতে পারো। তোমাদের আব্বু ফোন দিছে, বলেন যে, ঠিক আছে? তো এখন আমি শুধু এইচএসসি তে ফোকাসড আছি, বাট তোমরা এইচএসসি অ্যাডমিশন দুইটাতেই ফোকাস থাকতে পারো। এরপরে উষ্টা খাইলে আবার উঠতে হবে, এই জিনিসটাই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, যে উষ্টা খাইলে, উষ্টা বানান কি? উষ্টা খাইলে আবার উঠতে হবে, এই জিনিসটার মানে কি? এই জিনিসটা ইয়ে দিয়ে লিখে রাখো, স্টার্ট দেওয়ার অপশন ছিল না? স্টার এই যে এখানে, এই যে যত পারো স্টার দিয়ে লিখে রাখো যে উষ্টা খেলে আবার উঠতে হবে। মানে কি, মনে করো যে তোমার পড়তে মন চাইতেছে না একদিন, ওই দিন কি হবে, 2টা ক্লাস মিস যাবে, আর তারপরের দিনও দেখবা যে কালকে ক্লাস করি নাই, ওইগুলো করে তারপর করবো, এখান থেকে তুমি করবে একটা, তারপর আবার মনে চাবে না। এরকম মনে করো 1 উইক তুমি যদি গ্যাপ দাও, তাহলে তোমার 14টা ক্লাস জমে যাবে। এখন এই 14টা ক্লাস করে অনেকে মেন্টালি পিছিয়ে পড়ে, যে আমি তো উষ্টা খাইছি, আমি আর উঠতে পারবো না। এই মেন্টালিটিটা থেকে সরে আসতে হবে, ঠিক আছে? উষ্টা খাইলে আবার উঠতে হবে, মানে পড়ালেখা থেকে উষ্টা খাইছি, আচ্ছা সমস্যা নেই, উইঠা আমি আবার একটা দৌড় দিব। আমি যখন ক্লাস 9-এ ছিলাম, লাস্টের দিকে আমার ডেঙ্গু হয়েছিল 9-এর লাস্টের দিকে, তো ওই 9-এর লাস্টের দিকে আমি যে পড়া ছাড়ছি, পড়া শুরু করছি আবার 10-এর টেস্টের পর থেকে,
যে টেস্টে যখন খারাপ রেজাল্ট করলাম তখন আবার পড়া শুরু করছি। কিন্তু এইচএসসিতে এটা করলে হবে না। এইচএসসিতে আমি উষ্টা খাইছি, 1 উইক গ্যাপ গেছে, তারপরে 1 বা 2 দিনের মধ্যে আমার ওই গ্যাপটা আবার ফিল আপ করে তারপর হচ্ছে আবার দৌড় দিতে হবে, দৌড় দেওয়ার মেন্টালিটি রাখতে হবে। কারণ কি, এখানে টাইম অনেক কম, ঠিক আছে? এই জন্য উষ্টা খেলে আবার মানে কখনো পিছিয়ে গেলে আবার তাড়াতাড়ি চলতে হবে। এরপর হচ্ছে সব কিছুর লাস্টে আরেকটা কথা, স্টে সেফ, এনজয় ইউর লাইফ, আর হচ্ছে বি অনেস্ট। এই 3টা জিনিস শুধু হচ্ছে এইচএসসি লাইফে না, সব সময় মাথায় রাখতে হবে। এই 3টা জিনিস শুধু এইচএসসি লাইফে না, সব সময় মাথায় রাখতে হবে, যে সব সময় সেফ থাকবা, সব সময় এনজয় করবা নিজের লাইফটাকে। রাজ ভাই করে দিচ্ছে, রাজ ভাই ডিস্টার্ব করতেছে, ঠিক আছে? সব সময় সেফ থাকবা, সব সময় নিজের লাইফটাকে এনজয় করবা, যে কালকে পিকনিক, কালকে আমার পড়তে হবে, পরেও পড়া যাবে, কিন্তু আগে হচ্ছে আমার ওই এনজয়মেন্টটা লাইফের। দিনে এনজয় করে রাতে পড়বা। এই যে আমাদের রাজ ভাই সারাদিন অফিসে পড়ে থাকে, তারপর রাত্রে 4টা পর্যন্ত দেখে আমি পড়তেছে। আর এট লাস্ট বি অনেস্ট, অনেস্টিটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? লাইফে অনেস্টি খুব ইম্পর্টেন্ট। অসৎ হওয়া, ফাদ স্যার সবসময় একটা কথা বলে, অসৎ হওয়া খুব সহজ, কিন্তু সৎ হওয়া মারাত্মক কঠিন, ঠিক আছে? অনেক কথা বললাম, ভবিষ্যতে আরও বলবো। এফটির কোনো লাইভে আমার ফার্স্ট অ্যাপিয়ারেন্স, এই জন্য হচ্ছে একটু কথা বলার সময় আটকে গেছি বা হচ্ছে কথা বুঝতে অসুবিধা হইতে পারে। তোমরা এরপরে যে কোনো প্রবলেম, আমি আছি, এই যে রাজ ভাই আছে, 2 ভাই, আমার নাম যুবরাজ, ভাইয়ের নাম সুধুরাজ, ঠিক আছে? এই 2 ভাই আমরা কিন্তু আবার ওই যে হীরার, আমাদের ফ্যামিলিতে আবার হীরা উৎপন্ন হয়, একদম খাঁটি হীরা, ঠিক আছে? ভাই সারি বলছিল, আমাদের ফ্যামিলিতে একদম খাঁটি হীরা উৎপন্ন হয়। তাই থ্যাংক ইউ সবাইকে। দেখো, ও কিন্তু এখন মাত্র সেকেন্ড ইয়ার, বাট ও যে উপদেশগুলো দিল এগুলো কিন্তু অ্যাকচুয়ালি খুবই রিয়েলিস্টিক, অ্যান্ড ও এত সুন্দর কথা বলে, আমার মনে হয় না আমি ওই বয়সে ক্যামেরার সামনে দাঁড়ালে বলতে পারতাম। অ্যান্ড তোমরা দেখলা, যেহেতু ওর কিন্তু অনেক এক্সপিরিয়েন্স আছে, তোমাদের জন্য যে মডারেটর হিসেবে আছে, অবশ্যই তার কাছ থেকে তোমরা অনেক ভালো হেল্প পাবা। হ্যাঁ, আরও একজন আসবে। তো আমার পক্ষ থেকে যুবরাজকে আজকে একটা গিফট আছে। যুবরাজ এদিকে আসো। এই যে যুবরাজের জন্য চকলেট, ঠিক আছে? কারণ ও অনেক ভালো কথা বলছে, তোমাদেরকে অনেক সুন্দর গাইডলাইন দিছে, তোমরা যে কোনো কিছুতে ওর থেকে অনেক ভালো হেল্প পাবা। তো সবাইকে ধন্যবাদ, আজকের ক্লাসে পর্যন্ত। রাজ ভাই মন খারাপ করে কিছু না, ভাইকে কালকে 3টা দিছিলাম, ঠিক আছে? ঠিক আছে, পরশু আগের দিন ক্লাসের আগে দিছিলাম। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, আজকে পর্যন্তই। বেস্ট অফ লাক। ক্লাস নট আপলোড হয়েছে না?